ঠিক আছে, চলুক। এইবার আমরা ডিজাইন করব, ডিজাইন নেট অ্যানালাইসিস করি, অলরেডি আপনারা করছেন। এইখানে আমাদের একটা ফন্ট লাগবে, আমাদের ফন্ট আইকন লাগবে, তাই না? আর কিছু আমাদের রেডিমেড কালার টালার হাবল তাবল আছে। তো চলেন আমরা এটা করব। ফার্স্ট অফ অল আমরা যেহেতু আমাদের ফন্ট আইকন লাগবে, সেই আইকন গুলো আমরা নিয়ে আসি, আইকন গুলো নিয়ে আসি, দেন আমরা এখানে ফন্ট গুলো নিয়ে আসবো। তো index.html এর ভিতরে আমরা এক এক করে কাজ আরম্ভ করি। আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে হচ্ছে যেটা আচ্ছা, পিকচার আকারে করা, ঠিক আছে। split এর পরে timmo, কি হাবল তাবল একটা নাম, যা হোক হইতে সমস্যা নেই। স্টাইল শিটস, এটার নিচে আমাদের অ্যাসেট সিএসএস স্টাইল ডট সিএসএস থাকুক। আর আমরা এখান থেকে ফন্ট অসমটা নিয়ে আসি, ফন্ট অসমটা। আচ্ছা, ফন্ট অসমে এখানে গেলে হবে না, ডাউনলোডে যেতে হবে। কোথায় জানি, স্টার্ট ফর ফ্রি, ডাউনলোড, ফ্রি ফর ওয়েব। আচ্ছা, এটা আমার ডাউনলোড করা আছে, এই যে ফন্ট অসম ডাউনলোড করা আছে, তো বারবার করে তো লাভ নেই, আমার নিয়ে আসি। এই যে ফন্ট অসম। তো ফন্ট অসম থেকে আমরা তো সবকিছুই আর নিব না, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিব। সিএসএস থেকে অল ডট মেন ডট সিএসএস টা বাইরে করে নিয়ে আসি। আর লাগবে হচ্ছে আমার ওয়েব ফন্টস, এটাকে নিয়ে আসি। তো ওয়েব ফন্টস এটা দুটোই যাবে হচ্ছে অ্যাসেটস এর ভিতরে। তো ওয়েব ফন্ট এখানে থাকুক, আর অল ডট মেন ডট সিএসএস টা আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকাই নিয়ে আসি, বাস হয়ে গেল। এটা আর লাগবে না। তো এইখানে আমাদেরকে আগে ভাগে লিঙ্ক অ্যাসেট সিএসএস অল ডট মেন ডট সিএসএস এটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আসলাম। এখানে আমাদের একটা ফেভিকন আছে, এই যে একটা ফেভিকন, ছোট একটা ফেভিকন। হ্যাঁ, আমি এটাকে একটা কাজ করি, আমি কি এডিট করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমাকে এডিট অ্যাক্সেস দেওয়া নেই, কি ভয়ঙ্কর কথাবার্তা। এবার পারছি। কোনো কারণে এখানে হচ্ছে না আর কি, ঠিক আছে। তো এটাকে টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটাকে গ্রুপ করা না, এটাকে করা হচ্ছে আহ, এটাকে এটাকে ডাউনলোড করব হচ্ছে নিচে থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট করে এখান থেকে এক্সপোর্টে যাই, দিস পিসি, এখানে ক্লাসেস 16
অ্যাসেট ইমেজেস, এটাকে নাম দেবো হচ্ছে ফ্যাব আইকন। ফ্যাবিকন বানাইলাম আর কি, সমস্যা? আচ্ছা, এটাই। ঠিক আছে, ফ্যাবিকন চলে আসলো। আর এটা হচ্ছে আমাদের লোগো, এটাকেও আপাতত ডাউনলোড করে রাখি। স্পট, নাম দিলাম হচ্ছে লোগো ডট পিএনজি, চলে আসলো। তো আমরা আইকন গুলো নিয়ে আসলাম, ফেভিকন নিয়ে আসলাম, লোগোটা নিয়ে আসলাম। এখন আমরা ফন্টটাও নিয়ে আসি। ফন্টের নাম হচ্ছে এই যে GOTHM, পাওয়া যায় না? গোল ফন্ট নেই? চ্যাটজিপিটি অনেকগুলো ফন্টের সাজেশন দিচ্ছে, হ্যাঁ। এই যে একটা ফন্ট, মনস্ট্যান্ড ফন্ট সাজেস্ট করেছে। আমরা ফন্টে আছে বেশি ঝামেলা না করি, কারণ যেহেতু একটা আনকমন একটা ফন্ট, এই ফন্ট ডিজাইন করার পরে এই ফন্টটা অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেবে। ওকে, আর ক্লায়েন্ট যেহেতু ফন্ট আমাদেরকে দিয়ে দিবে, তো আমরা ফন্ট তো লোকালি রেখে কাজ করতে পারি। তো আপাতত আমি ফন্টটাকে কোথাও থেকে ডাউনলোড করতেছি না, আমি গুগল ফন্টে একটা অল্টারনেটিভ ফন্ট ইউজ করতেছি। অনেক সময় ফন্টগুলো পাওয়া যায় না, প্রিমিয়াম থাকে, ফ্রি ফন্ট ফন্ট তেমন পাওয়া যায় না। আমার অনেক ফন্টে ফ্রি ফন্টও পাওয়া যায়, কিন্তু খুঁজতে হয়, প্রচুর খুঁজতে হয়। কে খুঁজবে এখন? এখান থেকে আমি গুগলে এই ফন্টটাই নিয়ে আসি, গেট ফন্ট। লেটার দরকার নেই, একটা ফন্ট নেই। এমবেডেড কোড থেকে আমি ইম্পোর্ট থেকে নিয়ে আসি, কপি করি, এখানে পেস্ট করে দিই, ব্যাস। এরপরে কি করব এখান থেকে? আচ্ছা, আপাতত এখন আমরা আমাদের মোটামুটি ছোটখাটো কিছু কাজ আরম্ভ করি। ফার্স্ট অফ অল আমরা কি করব আসলে? আমরা কমন সিএস এর জন্য আলাদা একটা ফাইল তৈরি করতে পারি, তাই না? আলাদা একটা ফাইল তৈরি করি, ধরেন ফাইলের নাম হতে পারে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক ডট সিএসএস নাম হতে পারে। আর একটা ফাইল আমরা বানিয়ে রাখি আপাতত, পরে আমরা ব্যবহার করব, সেটার নাম হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস, পরে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, আপাতত এটাতে কোনো কাজ নাই, কিছু কাজ আছে ফ্রেমওয়ার্ক দেওয়া। তো যেহেতু আমরা ফাইলগুলো বানাইলাম, ফাইলগুলো আমাদেরকে লিঙ্ক আপ করাইতে হবে, আমরা লিঙ্ক আপ করাই আসি। all dot main dot css এর নিচে আমরা ফার্স্টে লিখি লিঙ্ক দিয়ে অ্যাসেট সিএসএস, এখান থেকে আমাদের দিতে হবে কোনটা? ফ্রেমওয়ার্ক ডট সিএসএস দিয়ে দিলাম, তাই না? আর রেসপন্সিভ এর ফাইল থাকে হচ্ছে স্টাইল সিএসএস এরও পরে, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। কারণ রেসপন্সিভ এর পাওয়ারটা স্টাইল ডট সিএসএস থেকেও বেশি হওয়া লাগবে, তাহলে তা রিপ্লেস করতে পারবে না। তো সিএসএস থেকে রেসপন্সিভ ডট সিএসএস করলাম। আর নিচে আমি একটা কমেন্ট করলাম, নাম দিলাম হচ্ছে আইকন, ফ্যাব্রিকন অ্যাসেট ইমেজ ফ্যাব্রিকন। আর এখান থেকে আমি বলে দিলাম যে পিএনজি। মোটামুটি কিছুটা আমাদের কাজ রেডি হলো, কেবল স্টার্ট হলো আমাদের প্রজেক্ট। ঠিক আছে, এই যে আমাদের এখানে চলে আসছে। তো এবার আমরা আসি ফ্রেমওয়ার্কের ভিতরে যাই, ফ্রেমওয়ার্কের ভিতরে গিয়ে মার্জিন 0, প্যাডিং 0, আর এখানে বক্স সাইজ দিয়ে দিই, বক্স সাইজ এন্ড বর্ডার বক্সটাও দিয়ে দিই, ইভেল কমা ওয়েল, লিস্ট স্টাইল না, মনে আছে কমার কাজ? দুইটা সিলেক্ট একসঙ্গে ধরার জন্য। আচ্ছা, এ টেক্সট ডেকোরেশন না, বাস এতটুকু আপাতত করি। আর স্টাইল আর সিএসএস আমাদের আপাতত কোনো কাজ নেই। তো এবার হ্যাঁ দিব দিব। এবার আসি আমাদের এখানে কন্টেইনারটা আমরা কিভাবে নিতে পারি। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ওয়েবসাইটটা আছে মূলত ডেস্কটপ ভিউতে, তাই না? তো ডেস্কটপ ভিউতে যেহেতু আছে, আমরা এখানে
এক্সট্রা লার্জ ডিভাইস নিয়ে কাজ করতে পারি, খুব ইজিলি কাজ করতে পারি এক্সট্রা লার্জ ডিভাইস নিয়ে। এক্সট্রা লার্জ ডিভাইস নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে আমরা আজকে একটু বুটস্ট্র্যাপকে ফলো করি। হ্যাঁ, এক্সট্রা লার্জ ডিভাইস কি কেমন আছে বা কি আছে না আছে এই সমস্ত ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপকে ফলো করি। আচ্ছা, এটা একটু থাক, এটা একটু কাজে লাগবে না। তো বললাম যে রেসপন্সিভ বুটস্ট্র্যাপ দেখে সার্চ করলাম, বা এখানে রেসপন্সিভ না, এখানে আরেকটা কথা ছিল না, কি জানি, ব্রেক পয়েন্ট। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট বা ব্রেক পয়েন্ট বুটস্ট্র্যাপ হলো চলে আসবে। তো এখানে এক্সট্রা লার্জ ডিভাইস বলতে বোঝাচ্ছে হচ্ছে 1200 পিক্সেল বা তার থেকে বেশি, 1200 পিক্সেল বা তার থেকে বেশি যে ডিভাইসটা বেশি সেটা হচ্ছে এক্সট্রা লার্জ। হ্যাঁ, আচ্ছা, তো এই এক্সট্রা লার্জ ডিভাইসে আমরা কাজ করব, ঠিক আছে। এখন আমরা ধরে নিচ্ছি আমাদের ডিসপ্লের সাইজ 1200 পিক্সেলের থেকে বেশি। তো সেই হিসাবে আমরা যদি বলি কন্টেইনার বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, তাহলে কন্টেইনারের সাইজ যেটা, এই যে এক্সট্রা লার্জের কন্টেইনারের সাইজ যেটা, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এক্সট্রা লার্জে হচ্ছে 1320 পিক্সেল, আর এক্সট্রা লার্জে আমরা কন্টেইনারের উইডথ রাখতে পারি 1140 পিক্সেল। ওকে, এটা হচ্ছে আমি জাস্ট বুটস্ট্র্যাপকে ফলো করলাম, এখানে ফলো করাটা জরুরি না। আপনি চাইলে যে কোনো মানে ডিজাইন অনুযায়ী যে কোনো একটা রেশিও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বুটস্ট্র্যাপের এগুলো ধরলে হয় কি, যেমন আমাদের নিজস্ব অনেক ক্যালকুলেশন করা লাগে, নিজের হিসাব করতে হয় যে কত ধরবো, কি করবো না করবো, অনেক হিসাব কিতাব করতে হয় না। আর বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করলে এরা হিসাব করে রেখে দিচ্ছে, তারা একটা আইডিয়া এখানে তৈরি করে রাখছে, আমরা জাস্ট তাদের আইডিয়াটা ব্যবহার করলাম। আর বুটস্ট্র্যাপ ব্যবহার করাটা খারাপ কিছু না, কারণ এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট পপুলার একটা জিনিস। কেউ যদি এটাকে ফলো করে, আশা করি তাকে কেউ বলবে না সে তার কোডটা নন স্ট্যান্ডার্ড হয়েছে। বুঝতে পারছেন? কারণ একটা সময় এমন ছিল তখন শুধু বুটস্ট্র্যাপ ডেভেলপার বলে একটা কথা ছিল। বুঝতে পারছেন? কিছুই পারে না, শুধু বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট বানাইতে পারে, তারও কাজ ছিল। তো বুটস্ট্র্যাপ একসময় মার্কেট কাঁপাইছিল। তো সেই হিসাবে আমরা 1140 পিক্সেল নিয়ে কাজ করি। এখন এই কন্টেইনারটা আমরা তো অবশ্যই ব্যবহার করবো হচ্ছে ফ্রেমওয়ার্কের ভিতরে। কন্টেইনার উইথ করব 1140 পিক্সেল, আর হচ্ছে মার্জিন 0 অটো, এভাবে করলাম। হ্যাঁ, মার্জিন 0 অটো, বাকি কাজগুলো আমরা ক্যালকুলেশন করেই করব। একটা গেল, আমরা পাশাপাশি আরো কিছু কাজ করতে পারি। আমরা বললাম ডিসপ্লে ফ্লেক্স করতে পারি না, আমরা আরেকটা ক্লাস নেই, নাম দিলাম হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ র্যাপ হতে পারে, হ্যাঁ দিতে পারি, কোনো অসুবিধা নেই। বানাই না, আমার মনে চাইলে আমি একটা বেশি বানাইলাম আর কি, কোনো অসুবিধা। আপনি একটা বানানকে নিষেধ করছে আপনাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এরকম কিছু একটা আমি তৈরি করলাম। তৈরি করার পরে কি করা যেতে পারে, আচ্ছা থাক, এতটুকু থাকবে। আমার ডিজাইন শুরু করি, দেখি কতটুকু আমরা করতে পারি। আমরা এক এক করে করি, আর এক এক করে আমরা সমাধান করি, আমরা আমাদের কমন সেন্স এক এক করে বাড়ি, সমস্যা নেই। এটাকে আমি বাম পাশে নিয়ে আসি, আর ফ্রেমওয়ার্কটা থাক, স্টাইলটা থাক। এখন এই জায়গায় আমরা স্টার্ট করবো এখন হচ্ছে হেডিংটা দিয়ে, এই যে এটা দিয়ে শুরু করবো, এটা দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করে রাখি, করে আমরা এটাকে ফেলে দিই। সেটা হচ্ছে আমাদের এই যে ফন্ট ফ্যামিলিটা, এই ফন্ট ফ্যামিলিটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এই জায়গায় এসে আমরা বলে দেবো হচ্ছে বডিকে, বডি যেহেতু বড় ভাই এই জন্য একটু উপরে লিখলাম আর কি, ঠিক আছে, দেখে দিলাম। আচ্ছা, এখন তাই তো কথা, কাজ করবে, বাইরে কথা বলছেন, আমার লিঙ্ক করা হচ্ছে এই যে এখানে, আর এটাকে ব্যবহার করছে এখানে সেই জায়গায়, কাজ করবে।
করবে, সবাই বলতেছে করবে। কেন করবে? লিঙ্ক করলেই করবে? হ্যাঁ, এটাও সঠিক উত্তর না। অর্ধেক অর্ধেক সঠিক হয়েছে, অর্ধেক ভুল হয়েছে। আমার এই স্টাইল ডট সিএসএস টা লিঙ্ক করা আছে আগে, রেসপন্সিভ করা আছে পরে। আর সেহেতু স্টাইলটা এটা আগে ইম্পোর্ট হবে, দেন আমার এই কোডগুলো রান হবে। তাহলে কাজ করবে না? সবাই বুঝছেন এবার বিষয়টা? এই যে দেখেন, এখানে প্রথমে আমরা স্টাইল ডট সিএসএস এই ফাইলটা লিঙ্ক করছি, মানে এটা। তারপরে রেসপন্সিভ ডট সিএসএস টা লিঙ্ক করছি, তার মানে এটা। তার মানে এইখানের কোডগুলো আগে রান হবে, তারপরে এখানের কোডগুলো রান হবে। তাহলে এইটা কেমন জানি আগে কাজ করবে, এইটা কাজ করবে তার পরে। তাহলে কাজ হবে না? হবে তো কাজ? আচ্ছা, আপনাদের সন্দেহ আমি দূর করে দিই, দাম এটাকে কেটে আমরা জায়গা মতো নিয়ে আসি, ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসি। ঠিক আছে, যান। এবার তো আর কোনো সন্দেহ নেই। থাক, এটা ফাঁকাই থাকুক, বেচারা ফাঁকাই থাকুক। আচ্ছা, এবার তো কাজ করবে। এবার আসেন আমরা তাহলে এটাকে ফেলে দিই। তো এখান থেকে আমরা দেখি যে আমাদের অনেকগুলো ফন্টের মানে ওয়েট আছে, বা অনেকগুলো ফন্টের ভেরিয়েন্ট আছে, হ্যাঁ। তো এটা আমাদের নর্মাল একটা ভেরিয়েন্ট, এটাকে সাধারণ মানে মিডিয়াম ভেরিয়েন্ট ধরতে পারি, বা সাধারণ যে ভেরিয়েন্টটা, হ্যাঁ। অর্থাৎ আমাদের এই ফন্টের ভিতরে এই যে এখানে তো অনেকগুলো ভেরিয়েন্ট আছে না, অনেকগুলো। আমরা যদি এখানে পিছনে যাই, এই যে এখানে ক্লিক করি, এই ফন্টের এই যে একটা আছে 400, রেগুলার 400, বুঝতে পারছেন? 400। তো এটাকে আমি একটা কাজ করি, এই জন্য আমি কিছু হেল্পার ক্লাস বানাই রাখি। সব আজকে হেল্পার দিয়ে হবে, হেল্পার ছাড়া কোনো কাজ হবে না। এই বডির নিচে ধরেন আমি এখানে বলে দিলাম যে টেক্সট 400, ফন্ট ওয়েট 400, হতে পারে না? বোঝেন নাই মনে হয়। আচ্ছা, আর কি কি ভেরিয়েন্ট লাগতে পারে আমাদের? এই যে এটা বোল্ড, বোল্ডের ভেরিয়েন্ট লাগতে পারে। তো আমরা দেখি বোল্ডের ভেরিয়েন্ট কত। 700, 700। তো আমি এখন করব কি, এখানে বলবো যে ডট টেক্সট 700, ফন্ট ওয়েট 700 করে রাখলাম। আরো যা লাগবে আমরা সব এখন এই হেল্পার ক্লাস দিয়ে বানাবো, আমরা অন্য কোনো কাম করব না, আমরা ঢিলা হয়ে যাবো আর কি। তো এইবার শুরু করি আমরা হেডিং এর কাজ, বিসমিল্লাহ বলে হেডিং এর কাজটা আমরা শুরু করি। তো হেডিং এর কাজ শুরু করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা কমেন্ট করি, কমেন্ট করে বললাম যে হেডিং স্টার্ট এন্ড। এখানে আপাতত ডিপ নিয়ে করি, ডিপের ভিতরে একটা ক্লাস নেই, ক্লাস হেডিং। সবাইকে বুঝতেছেন? হেডিং ক্লাস নিলাম। এরপরে এই ক্লাসের ভিতরে আমরা কি দিব? ক্লাসের ভিতরে আমরা কন্টেইনার দেবো, যেহেতু পুরা আইটেম গুলো বা পুরা কন্টেন্ট গুলো কন্টেইনারের ভিতরে আছে, সেই হিসাবে আমি এখানে ডট কন্টেইনার নিব। বুঝতে পারছেন? আপনারা সবকিছু পারেন, এই অনুযায়ী আমি এখন কাজ করব। আপনারা যেন সবকিছু বুঝেন, এটা করে এটা মনে করে আমি এখন কাজ করব। ওকে? তো কন্টেইনারের ভিতরে আমার এই আইটেম গুলো কিন্তু আবার পাশাপাশি আছে, তিনটা সেকশন পাশাপাশি আছে। লোগোর জন্য একটা, লিস্টের জন্য একটা, বাটনের জন্য একটা, তিনটা সেকশন। তো পাশাপাশি আনার জন্য আমি তিনটা সেকশন সরাসরি ভাবে বানাইতে পারি। যেমন লোগো, লোগোর নিচে হচ্ছে ধরেন লিস্ট, তার নিচে হচ্ছে বিটিএন এরিয়া, এরকম দিতে পারি। এবং এই কন্টেইনারের সাথেও ওই যে আমাদের হেল্পার ক্লাস মনে আছে, ডি ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, ডি ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ আমরা দিতে পারি। ওকে? তবে কন্টেইনারের ভিতরে সাধারণত দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি পছন্দ করি ফ্লেক্সের জন্য আলাদা একটা ক্লাস থাকাটা ভালো। আর কিছু কিছু ক্ষেত্রে কন্টেইনারে একটু ঝামেলা করে, তখন অনেকে এবার ঘাবড়ায় যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে কাট করে আলাদা আর একটা ডিপের ভিতর নিয়ে আসবো এটাকে। বুঝতে পারছেন? আপনি চাইলে নাও করতে পারেন, আমি করি আর কি, এটা আমার কাছে ভালো লাগে করতে, তাই করি।
আর এইখানে এসে ক্লাস দেবো হচ্ছে ডি ফ্লেক্স আর হচ্ছে ফ্লেক্স র্যাপ। পেয়ে গেল এই দুইটা। আচ্ছা, সুন্দর, ভালো কথা পাইছে। এবার আমি লোগোর ভিতরে কি করব দেখি তো। লোগোর ভিতরে আমাকে ইমেজটা আনতে হবে, ইমেজটা। আর এটা কিন্তু অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আনতে হবে। এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো সবসময় ইমেজ রাখাটা স্ট্যান্ডার্ড। লোগো অনেক জায়গায় দেখবেন যে লোগোটা দেখতে মনে হচ্ছে লেখা, বা ডিজাইনার এটা লেখা দিয়ে তৈরি করছে লোগো। তো সেক্ষেত্রে করবো কি, ওই লেখাটাকে ইমেজে কনভার্ট করে আমরা ইমেজ হিসেবে ব্যবহার করবো। বুঝতে পারছি? অথবা অনেক সময় দেখবেন যে এই টাইপের লোগো, এই যে কিছুটা আইকন কিছুটা টেক্সট, আর ডিজাইনার যে করছে সে এরকম কিছুটা আইকন দিয়ে টেক্সট রেখে দিয়েছে। তখন আমরা করবো কি, আইকন আর টেক্সটটাকে একসাথে করে ইমেজ বানাই ফেলবো। না, স্ক্রিনশট দেন না। তখন ধরেন এরকম দুটো যদি হইতো, আপনার এভাবে ধরে ধরে আপনি টান দিয়ে যদি সিলেক্ট করতেন, বা ধরেন এই যে এটাকে সিলেক্ট করলেন, ধরেন কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলেন, দুটো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, দুইটা একসঙ্গে যখন সিলেক্ট হয়ে যাবে, জাস্ট এখান থেকে এক্সপোর্ট করলেই কিন্তু আপনার ইমেজ আকারে এক্সপোর্ট হয়ে যাবে। যেমন এই যে এটা কন্ট্রোল চেপে এটা ধরলেন, হ্যাঁ এই লেখাটা ধরলেন, আবার কন্ট্রোল চেপে এই লেখাটা ধরলেন। সরি, আমি কন্ট্রোল বলতেছি মনে হয়, এটা হবে হচ্ছে অল্টার। অল্টার না, শিফট। শিফট, কন্ট্রোল না শিফট। প্রথমে কন্ট্রোল চেপে এটাকে ধরলাম, সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকেও ধরলাম। বুঝতে পারছেন? প্রথমে কন্ট্রোল চেপে একটা ধরতে হবে, কারণ গ্রুপ করা থাকলে নর্মালি ক্লিক করলে সবগুলো ধরা হয়ে যায়। তো কন্ট্রোল চেপে একটাকে ধরবেন, এরপরে শিফট চেপে আর একটাকে ধরবেন। দুটাকে ধরা অবস্থায় যদি আপনি এখান থেকে এক্সপোর্ট করেন, ইমেজ আকারে এক্সপোর্ট হবে। বুঝতে পারছেন? সেই হিসাবে এটাকে ইমেজ আকারে ধরবো। তো আমাদের ধরা অলরেডি আছে, আমরা সেটাকে রেখে দেবো। ফার্স্ট অফ অল আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসি আইএমজি অ্যাসেট ইমেজেস লোগো। আর ইমেজের যে মানে আমাদের যে মেইন লোগো, সেই মেইন লোগোর অল্টারনেটিভের ভিতরে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়াটা হচ্ছে সুন্দর। ওয়েবসাইটের নামটা এটা অল্টার ট্যাগের ভিতরে, ঠিক আছে? তাহলে এটা সুন্দর হয়, এটা গুগলে অনেক ভালোভাবে পায় আর কি। তো ইমেজটা নিয়ে আসলাম। এখন আসি লিস্টের ভিতরে আমরা এখন কি গেল, এই যে এগুলোকে নিয়ে আসবো। এটা কন্ট্রোল সি দিয়ে সবগুলোকে কপি করি। আর লিস্টের ভিতরে আমি সরাসরি ইউএল এলআই দিয়ে ধরতে পারতাম, হ্যাঁ আমি না ধরে আমি একটা আলাদা ডিপ নিয়ে নিচ্ছি, নিলাম আমাদের মনে চাইলো তাই, কোনো কারণ ছাড়া হুদাই। এখানে ইউএল এলআই, এবার প্রত্যেকটা এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। দেখছেন কিভাবে নিলাম? আগে আপনাকে দেখাইছিলাম এটা। আপনার কি কনফিউজ হয়ে যাচ্ছেন এটা? আচ্ছা, আমি ডিপটা বাদ দিই, নর্মালি করি। এখন আপনাদের প্যাচ লাগতে পারে যে ডিপটা আমি কেন নিলাম, না নিলেও তো পারতাম, দরকার নেই। এটা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড কিছুই না, আমি মাঝে মাঝে কিছু কাজ আমি আমার মতো করে করি আর কি, তাই। আচ্ছা, এবার আসে আমি জাস্ট অন্ধকারের ভিতরে এই কামটুক করে ফেলছি, ঠিক আছে, একা একা। এই তো আপনার পারবেন ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, এরপরে বিটিএন এরিয়া, বাটন এরিয়া। হ্যাঁ, বাটন এরিয়ার ভিতরে আমার দুইটা বাটন আছে। এই যে মাই অ্যাকাউন্ট একটা বাটন, রেজিস্টার একটা বাটন। তো ফার্স্ট অফ অল আমি দুটো বাটনকে নিয়ে আসি, জাস্ট মাই অ্যাকাউন্টে নিয়ে আসি কপি করে, আর রেজিস্টারটাকে কপি করে নিয়ে আসবো। এইখানে একটা ডিপ নেওয়াটা লজিক্যাল হবে না আমার? ডিপের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, কেন ডিপ নেবো? আচ্ছা, এটাকে আমি বসাই, এরপর আমি সবকিছু নিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি কেন ডিপটা নিলাম। এইখান থেকে আমি রেজিস্টারটাকে কপি করি, কপি করে এইখানে বসাই দিই। এই দুইটা আইকন আমার পাশাপাশি আছে, যদিও অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন ট্যাগ এমনি পাশাপাশি চলে আসতো, কিন্তু আমরা এই দুইটাকে একটু ফ্লেক্স অ্যাড করে দেবো, ফ্লেক্স। কারণ হলো যখন আমরা প্যাডিং দিই, প্যাডিং দিলে দুইটা পাশাপাশি আসলে অ্যালাইনমেন্টটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, উপর নিচ হয়ে যায়। আর ফ্লেক্স দিয়ে এটা কাজ করতে খুব ইজি। তো যেহেতু এই দুইটা বাটনকে আমাদের মাথায় আছে, আমরা ফ্লেক্স দিয়ে কাজ করাবো, সেহেতু আমরা এই দুইটাকে একটা কমন ডিবের ভিতরে রাখলাম, অর্থাৎ একটা কমন প্যারেন্টের ভিতরে রাখলাম। সেই প্যারেন্টটাকে আমি কি করলাম, একটা ক্লাস দিয়ে দিলাম, ওই যে আমাদের ডি ফ্লেক্স আর ফ্লেক্স র্যাপ, হতে পারে না?
দেখি তো এত কিছু করার পর রিলোড করার পর কি আসে। খারাপ না, মোটামুটি ভালোই এসেছে, অনেক কিছুই আসছে। না দিলেও হবে, সমস্যা নেই, বাস আমি একটু বাড়তি কাজ করলাম আর কি। হ্যাঁ, আমি মানে কাজ করার পরও ইচ্ছা করে একটা ফ্লেক্স দিয়ে আর কি পাশাপাশি আনবো। এটা না দিলে কিছু আসা যায় না, করা যায়। যেহেতু আমাদের সিএসএস এর প্র্যাকটিস, সেহেতু আমরা একটু বাড়তি সিএসএস করতেছি আর কি। এখন এই আইটেমটা যদি এই মাঝ বরাবর থাকতো, এই দুইটা যদি এরকম মাঝ বরাবর থাকতো, সুন্দর হইতো না জিনিসটা। এটাও তো ফ্লেক্সে করা যায়, মনে আছে তো? ফ্লেক্সে করা যায়, অ্যালাইন আইটেম সেন্টার দিলে, মনে আছে? আচ্ছা, এখানে কোথায় যেন একটা কমা পড়ে আছে, কমাটা কই? এটা একটা কমা মনে হচ্ছে না? এর বাইরে একটা কমা পড়ে আছে, সম্ভবত ডান দিকে। এই যেটা কমা, কি খারাপ, এর খারাপ লুকায় আছে কমা পড়ে আবার। তবে এটাকে ফালাই দিলাম, এটা একটু ঝামেলা করছে আমাদেরকে। এখন এই যে যে কনসেপ্টটা, এই যে এটাকে মাঝ বরাবর আনা, অর্থাৎ অ্যালাইন আইটেম সেন্টার করা, এটা আমাদের ওয়েবসাইটে বারংবার লাগতে পারে না? তাহলে কি করা যায়? হ্যাঁ, কমনের ভিতর নিয়ে আসে যা, তাই না? এটাকে, এগুলোকে বলা হয় হেল্পার ক্লাস বানানো, ঠিক আছে? হেল্পার ক্লাস। তো একটা হেল্পার ক্লাস আমরা বানাই, বললাম অ্যালাইন সেন্টার, মাঝখান থেকে আইটেম কথাটা ফালাই দিলাম আর কি, অ্যালাইন আইটেমস সেন্টার। খুব ভালো কথা। তাহলে এই কাজটা যেহেতু আমি এখান থেকে করলাম, তো এটাকে আমাকে করতে হবে এখানে না, এই যে লোগো ডিপ, লিস্ট ডিপ এবং পিটিএন এরিয়া ডিপ, এই তিনটা ডিপের যে আমার প্যারেন্টস ছিল, সেই প্যারেন্টকে বলতে হবে, তাই না? অ্যালাইন সেন্টার, সেট করলাম, মাশাআল্লাহ, সুন্দর কাজ করছে। এইবার যদি এমন হতো যে এই আইটেমটা লাস্টে চলে আসবে, এই আইটেমটা মাঝখানে চলে আসবে, এই আইটেমটা কোনায় থাকবে, এইটার মধ্যে কাহিনী করে পজিশন, পজিশন না, পজিশনের মহব্বতে পড়ে গেছেন, পজিশন ভুলে যাইতে হবে। জাস্টিফাই আইটেম সেন্টার করা যায় না? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাই না? এরকম করা যায় না? ফ্লেক্স যাকে করছি প্যারেন্ট, সে প্যারেন্টকে ধরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এটা বামে, সরি সেন্টার না, জাস্টিফাই কন্টেন্ট আছে স্পেস বিটুইন, তাই না? তাহলে এটা বামে, এটা ডানে, আর এটা মাঝ বরাবর চলে আসবে। তাহলে আমি আরেকটা ক্লাস বানাই, বললাম যে জাস্টিফাই বিটউইন, হতে পারে না? মাঝখান থেকে কথাটা ফালাই দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটউইন। কেন করলাম এটা হেল্পার ক্লাস? কারণ এই কাজটা আমাদের অনেক জায়গায় লাগতে পারে, শুধু এখানে যে লাগবে ব্যাপারটা এমন না, অনেক জায়গায় লাগতে পারে। আচ্ছা, যেহেতু অনেক জায়গায় লাগবে, এটা আমরা করলাম। এখন এটাকেও ব্যবহার করবো এই জায়গাটায়, জাস্টিফাই বিটউইন, সেভ করি, মাশাআল্লাহ, কোডিতে করা লাগে না, কত কোড কমে গেল আমাদের, তাই না? এবার আসি, এইগুলোকে পাশাপাশি আনার পালা। দেখেন, হেল্পার ক্লাস বানাইছি একবার, এবার কামে লাগবে কত জায়গায়। এইখানে আসেন, এই ইউএল কে ধরে ধরে আপনি ক্লাস দেন ডি ফ্লেক্স, হতে পারে না? আর একটা ফ্লেক্স র্যাপটাও করে দিলাম আমরা, সেভ করলাম, ওকে, খুব ইজি, সুন্দরভাবে কাজ করা যায়। আচ্ছা, এখন আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে, সেই কাজটা করে আমরা বাকি কাজের দিকে আগাই। ছোট একটা কাজ হলো কি, আমাদের এখানে এই আইকনের সাথে কিন্তু ওই যে দেখেন ছোট ছোট এই যে আইকন আছে, এই আইকনটা খুঁজে নিয়ে আসি, খেয়াল করি ভাই, এই আইকনটা খুঁজে নিয়ে আসি ফন্টসম থেকে। ফন্টসম এখান থেকে সার্চ করি, ওই গেল সার্চ বার গেল কোথায়, এই যে চলে আসছে, ইউজার লেখে সার্চ করে আশা করি পেয়ে যাবো। ইউজার,
এই বেচারাও কিন্তু ফ্রি আছে, এটাকেও ব্যবহার করতে পারি, অনেকটা সিমিলার হবে, তাই না? একদম সিমিলার আইকন খুঁজতে গেলে কেমন পর্যন্ত খুঁজে পাবেন না, আর কোনটা যে কোন জায়গাতে আনে নিজেও আমি বলতে পারি না, বহুত এলোমেলো জায়গা থেকে আনে। তো এটাকে নিয়ে আসেন, কপি করেন, কপি করে এটা আছে কোথায়, এই বিটেন এরিয়ার ভিতরে, এই মাই অ্যাকাউন্টের আগে, তাই না? মাই অ্যাকাউন্ট কথাটার আগে না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে মাই অ্যাকাউন্ট কথার আগে, কারণ এটাও কিন্তু একটা ফন্টের মতো, ওই যে বলছিলাম আইকন গুলো এবিসিডি এর মতো কাজ করে, তাহলে এটাও এই এবিসিডি এর পাশেই বসাই দিলাম, তারপরে এই অ্যাঙ্করটাকে ধরে কালার টালার যাই করবো না কেন ভিতরে এবিসিডিও পেয়ে যাবে, বিষয়টা তাই না? তো এখানে বসাইলাম, রিলোড করি, চলে আসছে। রেজিস্টারের পরে একটা কি জানি আছে, এই যেটা রাইট, এটা এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না, আমরা আমার আইকন দিয়ে করি, তাহলে আরো সুন্দর লাগবে না দেখতে। হ্যাঁ হ্যাঁ, রাইট আইকন দেই, এই দেখেন এখানে সুন্দর একটা রাইট আইকন আছে, আমি এটা প্রচুর ব্যবহার করি, ওই সেটা আসে না গ্যালারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে এটা না, এই যে এটা 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 এইটা খুঁজতেছি, কপি করি, এটা হচ্ছে রেজিস্টারের পর একটা স্পেস দিয়ে এখানে বসাই দিই, চলে আসছে। পরে আমরা বাকিটা এখন আমরা ধরে ধরে ঠিক করি। এখন এখন আসি আর একটা মজার কাহিনীতে। এখন এই যে আমরা জিনিসটা বানাইলাম ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা হেল্পার ক্লাস বানাইছি, ঠিক আছে, হেল্পার ক্লাস বানাইছি, কিন্তু এখানে যে হেল্পার ক্লাস গুলো রাখবো, যে হেল্প এমন কিছু হেল্পার ক্লাস রাখবো যে হেল্পার ক্লাস কখনোই আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে না, কখনোই হবে না, এমন ক্লাসগুলো আমরা রাখবো। আর যেই ক্লাসগুলো আমার চেঞ্জ করা প্রয়োজন হতে পারে, কোনো কারণে আমার চেঞ্জ করার প্রয়োজন হলেও হতে পারে, এইগুলোকে নিয়ে যাব আমরা স্টাইল ডট সিএসএস এর ভিতরে। একটু অন্যরকম দেখাচ্ছি, হ্যাঁ, যেমন এখান থেকে এটা কিন্তু আমার চেঞ্জ করা লাগলেও লাগতে পারে, ক্লায়েন্ট বললো আমার ফন্ট পছন্দ হচ্ছে না, পাল্টাই দাও, হতে পারে না, হতে পারে। তো এইগুলাকে এখন আমরা নাম দিতে পারি যে কমন সিএসএস। আর এই ফ্রেমওয়ার্কের ভিতরে যেগুলা, এগুলা কোনোটাই কমন সিএসএস না, এগুলো সবই হচ্ছে হেল্পার ক্লাস, বা এগুলো হেল্পার ক্লাসে বলতে পারি এগুলোকে আমরা, এগুলোকে কমন সিএসএস বলা যায়, বোঝানোর জন্য বলছি আর কি, বুঝছেন? এখন তো পার্থক্যটা ডিফারেন্সটা বুঝতে পারছেন না? একটা হচ্ছে এমন কিছু ক্লাস যে ক্লাসটা আমাদের কখনোই চেঞ্জ করা লাগবে না, এটা এইভাবে ফিক্স থাকবে, আমার ওয়েবসাইটে হাজারো জায়গা ব্যবহার করব, কখনোই কি আমাকে ক্লায়েন্ট বলবে যে ডি ফ্লেক্স এর ডিসপ্লে ফ্লেক্সের পরিবর্তে অন্য কিছু লেখো, এটা ক্লায়েন্ট বলবে কখনো? এটা কেন বানাইছে? আমাদের কাজের সুবিধার জন্য। কিন্তু এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে ভাই আমার ফন্ট পছন্দ আছে না, পাল্টাও। বুঝতে পারছি ভাই? আচ্ছা, তো যেমন আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা থিম কালার আছে, এই যে এটা কিন্তু আমাদের থিম কালার, বা এটা আমাদের প্রাইমারি কালার বলতে পারি, এই যে কালারটা। তো আমি এটাকে করবো কি, কন্ট্রোল সি দিয়ে এখানে একটা ক্লাস বানাবো, ডট প্রাইমারি কালার, এখানে কালার করে দিলাম এটা। তো প্রাইমারি কালার না দিয়ে এখানে আমি বলে দিই টেক্সট কালার, টেক্সট প্রাইমারি করে দিলাম, মানে এটা কালার দিলে তো সাধারণত টেক্সটের কালার চেঞ্জ হয়, তাই না? টেক্সটের কালার চেঞ্জ হয়, তো টেক্সট প্রাইমারি দিয়ে আমি প্রাইমারি দিলে এই কালারটা আসবে, হতে পারে। এরপরে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি বললাম যে বিজি প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার, ওটা এটা হতে পারে না? আবার দেখেন এখানে এই যে এই কালারটা ফুল ব্ল্যাক আছে সম্ভবত, না ব্ল্যাক না, এই দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না, এই কালারটা যদি দেখি এই কালারটা কিন্তু ফুল ব্ল্যাক না, এই দেখেন ফুল ব্ল্যাক না, ব্ল্যাক হলে কালো মানে একদম 0000 হতো, এটা নিচে থেকে আসি, এই কালারটা কি ফুল ব্ল্যাক? ব্ল্যাক না কিন্তু,
এটা যদি দেখি এটা কালার, এটা কিন্তু ব্ল্যাক না, অর্থাৎ এখানে কিন্তু কয়েক ধরনের কালার ব্যবহার করা হয়েছে, অনেক ধরনের কালার ব্যবহার করা হয়েছে, তাই না? এই যে একটা কালার ব্যবহার করা হয়েছে, এই হেডিং এর জন্য আলাদা একটা কালার ব্যবহার করা হয়েছে, দুইটা কালো কালার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো এই দুইটা কালো কালারের জন্য কিন্তু আমরা মানে ক্লাস বানাইতে পারি, কিন্তু এই যে ক্লাসগুলো আমি বানাবো এখন, এই ক্লাসগুলো কি পরিবর্তনশীল ক্লাস না? যখন তখন পরিবর্তন হইতে পারে। তো এই জন্য এটাকে আমরা কমন সিএসএস এর ভিতরে রাখবো, স্টাইল ডট সিএসএস এর ভিতরে রাখবো। ওকে, তো এখন ধরেন আমি এখানে এটাকে নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়, বিজি টেক্সট, কি নাম দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এটাকে টেক্সট প্যারা এরকম দিয়ে দিলাম, অথবা সরাসরি পিটাকে ধরে কালারটা দিয়ে দিলাম। এটা দিলে তো সুন্দর হবে না? তো আমরা একটু সহজ করা যায় কিভাবে, একটু ট্রাই করি। তো আমরা একটা কাজ করি, এই যে কালারটা, এই কালারটা ধরে, এই কালারটাকে ধরে এই বডির ভিতরে দিয়ে দিই কালার, বাই ডিফল্ট সব জায়গায় এই কালারটা পাবে। আর এখান থেকে আমি বলে দিই যে S1, S2, S3, S4 ইত্যাদি হেডিং এর যে কালার গুলা, হেডিং এর ক্ষেত্রে কালার পাবে হচ্ছে ধরেন এটা, এটা না, এই যে এটা, দেখেন তো বুঝলেন কিনা? তো আমি যখন কোন হেডিং লিখবো বাই ডিফল্ট এই কালারটা পেয়ে যাবে, আর হেডিং ছাড়া অন্য কোনো স্প্যান ট্যাগ, পি ট্যাগ, ইউএল এলআই ট্যাগ বা অন্যান্য যে ট্যাগ গুলা, সেই ট্যাগের ভিতরে পেয়ে যাবে হচ্ছে এই কালারটা। এবার বুঝতে পারছে? এবার আসেন আর একটা জিনিস দেখাই, নতুন একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কোনো কারণে আপনাকে বললো, মানে ক্লায়েন্ট বললো যে আমার প্রাইমারি কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা কালার আমি দিয়েছিলাম এটা আমার চেঞ্জ হয়ে যাবে, এটা কালারটা আমার পছন্দ হচ্ছে না। এখন এই যে এখানে তো আপনার প্রাইমারি কালার হিসেবে এখানে নিছেন, খুব ভালো কথা। এখন টেক্সট প্রাইমারি বলে একটা কালার নিছেন, ডিজি প্রাইমারি নামে একটা কালার দিয়েছেন, গ্রেডিয়েন্ট প্রাইমারি বলে একটা কালার হতে পারে, মানে গ্রেডিয়েন্ট প্রাইমারি বলে সেখানে ওই কালারটা ইউজ করছেন। কোথাও আপনি শ্যাডো প্রাইমারি বলে একটা ক্লাস বানিয়েছেন, তার ভিতরে এই কালারটা ইউজ করছেন। কোথাও আপনি বর্ডার প্রাইমারি বলে একটা হেল্পার ক্লাস বানিয়েছেন, সেখানেও এই কালারটা ব্যবহার করছেন, মানে এই কালার কোডটা আপনি অনেক জায়গায় ব্যবহার করছেন না? এখন যদি আপনাকে বলে যে প্রাইমারি কালারটা চেঞ্জ হয়ে গেছে, যদিও খুব বেশি জায়গা না, তারপরেও তো অনেক জায়গা পরিবর্তন করা লাগতে পারে। বিষয়টা মানে বোঝেন নাই, বিষয়টা বুঝছেন? পুরো থিমের ভিতরে যে কয় জায়গায় ব্যবহার করছে, আমি হয়তো 10 জায়গায় ব্যবহার করছি, কারণ আমি যেহেতু কমন ক্লাস বানাই নিছি, সেহেতু খুব বেশি জায়গা আমার ব্যবহার না করলেও চলতেছে, তারপরেও তো অন্তত 8-10 জায়গা ব্যবহার করা লাগলেও লাগতে পারে। এখন যেহেতু কমন ক্লাসে রাখছি, সেহেতু কোন জায়গায় মানে একটা জায়গায় যদি মিস হয়ে যায় চেঞ্জ করতে, আমার ওয়েবসাইটে কিন্তু অনেক জায়গায় ভিন্ন ভিন্ন কালার থেকে যাবে। বুঝেন নাই? এটা একটা বিরক্তিকর কাজ না? এজন্য আমরা একটা ফাইজলামি করি। হ্যাঁ, আমরা এমন ভাবে সিস্টেম করে রাখবো, আমরা চেঞ্জ করব এক জায়গায়, পরিবর্তন হয়ে যাবে 100 জায়গায়। ক্লায়েন্টকে বলবো যে খুব কঠিন কাজ, 3 দিন সময় লাগবে, 2 দিন ঘুমাবো, 3 নম্বর দিন বিকেলবেলা 5 মিনিটে কাজ করে দেবো, শেষ। বুঝেন নাই? এই বুদ্ধিটা এবার আমরা শিখিয়ে দিই। এই বুদ্ধি করার জন্য আমাদেরকে ভেরিয়েবলের সাহায্য নিতে হবে। ভেরিয়েবল মানে কি? ওই তো ছোটবেলায় আমরা অঙ্ক করতাম না, যে ধরি a সমান সমান মানে 5, b সমান সমান 5 হলে a প্লাস b সমান সমান কত, এরকম করতাম আমরা। মনে করি রাশেদের 10 টাকা আছে, খালেদের 5 টাকা আছে, রাশেদ এবং খালেদের মিলে কয় টাকা আছে? কারণ খালেদের 10 টাকা, খালেদকে তারাও চিনি না, 10 টাকাও চিনি না, ধরে নিছি আর কি, এরকম বিষয়টা। হ্যাঁ, তা আমাদের এই সিএসএস এর ভিতর আমরা ধরে নেবো একটা নাম, মনে করে নেবো একটা, হ্যাঁ একটা নাম ধরে নেব, ওই নামের একটা ভ্যালু দিয়ে দেবো। এখন ওই নাম ধরে সব জায়গায় আমি কল করবো, তখন কি হবে, ওই নামটা একটা ভ্যালু ধরে রাখবে। বুঝতে পারছেন? একটা নাম অ্যাসাইন করবো, যে টেক্সট প্রাইমারি করে একটা নাম অ্যাসাইন করবো, ওই নামে একটা ভ্যালু দিয়ে রাখবো।
ওই ভ্যালুটা ওই নাম সবসময় ধরে রাখবে। এখন সব জায়গায় আমি কালারের পরিবর্তে ওই নাম ধরে ধরে কল করে রাখবো, তাহলে এক জায়গা যখন চেঞ্জ করবো সব জায়গা চেঞ্জ হয়ে যাবে। এখন অনেকে বোঝেন নাই, বুঝতে পারছে চেহারা দেখে, আর প্র্যাকটিক্যালি দেখে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই কাজটা করার জন্য এভাবে লিখতে হবে দুইটা, এটা কি জানি বলে, দুটো নাকি একটা, রুট, এভাবেই তো দেখি তো, মাঝে মাঝে নিজেই বলে যায় ভ্যারিয়েবল। দেখি চেঞ্জ আসছে নাকি, এই যে এইভাবেই তো একটা একটা হওয়ার কথা, এভাবে এভাবে একটা একটা, দুইটা না একটা, এই যে দুইটা দেওয়ার সাথে সাথে একটা লাল চলে আসছে, একটা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সিনট্যাক্স রুট। হ্যাঁ, এখানে দুইটা এভাবে, এটা কি বলা হয়, হাইফেন, দুইটা হাইফেন দিয়ে যে কোনো একটা নাম লেখেন, যে কোনো একটা নাম। আমি এখানে বললাম প্রাইমারি কালার, প্রাইমারি কালার, এই প্রাইমারি কালারের ভিতরে এই কালারটা ঢুকায় রাখলাম, কন্ট্রোল সি, ঢুকায় রাখলাম প্রাইমারি কালারের ভিতরে, এটাকে আমি দিয়ে দিলাম। সবাই বুঝছেন বিষয়টা? এখন আসেন, ধরেন আমার এখানে টেক্সট প্রাইমারি ছিল, বিজি প্রাইমারি ছিল, আবার ধরেন বর্ডার প্রাইমারি ছিল, বর্ডার প্রাইমারি, বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটা। বিষয়টা তো এরকমই, এরকমই তো আমরা হেল্পার ক্লাস বানাই বা আমাদের কমন সিএসএস করি। এখন আমি এই যে কালার, যেখানে প্রাইমারি কালার ইউজ করছি, তিনটে জায়গায় ইউজ করছি, একটা জায়গা আমরা ইউজ করবো না, করবো কি এখানে VAR, এর ভিতরে প্রাইমারি কালারটা বসাই দেবো। সবাই বোঝেন? VAR এটা সিনট্যাক্স, VAR, আর এখানে ভেরিয়েবলের নামটা, এই যে এখানে যে নামের ভিতরে কালারটা ঢুকায় রাখছে সেই নামটা এখানে বসাই দেবো। ঠিক একইভাবে এইখানে আমি বলবো ভেরিয়েবল প্রাইমারি কালার, এখানেও বলবো ভেরিয়েবল প্রাইমারি কালার। বুঝলেন তো? তাহলে এইটা লেখা আর এইটা লেখা একই কথা না? বুঝতে পারছেন? এইটা লেখার পরে এটা লেখার কারণে সেখানে এই ভ্যালুটা বসে যাবে। এখন আমাকে বলেন, এইরকম যদি আমি 100 জায়গায়ও লিখি আর যদি এসে জাস্ট এইখানটায় চেঞ্জ করে দেই, তাহলে ভিতরে সব জায়গায় সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে না? এবার লজিকটা বুঝছেন? এভাবেই কাজ করতে হয়, কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ হয়ে যাবে। এই যে ধরেন আমার কালার, আমি কালারটা চেঞ্জ করছি, হ্যাঁ, জাস্ট এই জায়গাটা কালারটা চেঞ্জ করে দেন, দুনিয়ার সব জায়গা, যত জায়গা প্রাইমারি কালার চেঞ্জ হওয়ার কথা সব চেঞ্জ হয়ে যাবে, সব জায়গা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো থাকুক, এভাবে থাকুক, আমাদের এটা আপাতত দরকার নেই, আমরা আপাতত করতে থাকি, পরে আমরা একটা চেঞ্জ করে ট্রাই করে দেখবো যে আসলে কাজ করে কিনা। একইভাবে আমি এখানে বললাম প্রাইমারি কালারের জায়গা বললাম, এখানে বললাম বডি কালার, বডি কালারের জায়গা এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন এই জায়গা আমি ভেরিয়েবলের ভিতরে বডি কালার দিয়ে দিলাম, কোনো অসুবিধা? এইখানে ধরেন আমি বললাম টাইটেল কালার, টাইটেল কালারের জায়গা এই জায়গা আমি বসাই দিলাম, কাট করে নিয়ে আসি, বসাই দিলাম এখানে ভেরিয়েবল টাইটেল কালার। সবাইকে বুঝছেন? আচ্ছা আচ্ছা, এবার আমি এখানে আরো কিছু নিয়ে আসি। এভাবে বললাম যে প্রাইমারি ফন্ট, কাট করলাম, নিয়ে আসলাম, এখানে বললাম ভেরিয়েবল প্রাইমারি ফন্ট। দেখেন তো কোনো অসুবিধা কিনা? কারণ ফন্ট কোন জায়গায় ব্যবহার করছেন আপনার আর চিন্তা করা লাগবে? ক্লায়েন্ট ফন্ট চেঞ্জ করতে গেলে 5 সেকেন্ডে ফন্ট চেঞ্জ করে দেবেন, সম্ভব না? হ্যাঁ, আর এটা কিন্তু আপনার মানে এই যে কাজগুলো করতেছি, এটা কিন্তু আমরা র সিএসএস এর ভিতর করতেছি, আগে এই জিনিসগুলো করা যেত না।
যে কারণে আগে আমরা ওই যে সাস নাম শুনছেন না, সাস লেস এই ধরনের নাম শুনছেন, এই সাস মাস দিয়ে এই কাজগুলো করতাম। আগে নর্মালি করা যেত না, এখন এটা করা যায়, খুব ইজিলি করা যায়। আচ্ছা, কিছু কাজ করলাম, আমাদের প্রয়োজন হলে আমরা আরো কাজ পরে করব, আপাতত যতটুকু কাজ করে আমরা মোটামুটি সন্তুষ্ট থাকি, আমরা আমাদের মূল কাজে আবার ফিরে আসি। তো এখানে আমরা অনেক কিছু করলাম, করার পরে এখন আমরা ডিজাইন শুরু করি। কমন সিএসএস এর কাজ আমাদের সারা শেষ। এবার আমরা হেডিং এর কাজ শুরু করব। হেডিং, তো হেডিং এর কাজ যখন শুরু করব, শুরু করার আগে আমরা এখানে কিছু কাজ করে আসি। দেখেন, হেডিং এর জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ডিপ নিয়েছি, তার ভিতরে আমাদের অন্যান্য ডিপ নিয়েছি, তাই না? এই যে ডিপ না ডিপ, ডিপ নামে যে ট্যাগটা, এই ট্যাগের কাজ কি মনে আছে? জায়গা বরাদ্দ করা, আর তো কোনো কাজ নাই। তো এই জায়গা বরাদ্দ করা টাইপের অনেকগুলো ট্যাগ আছে, অনেকগুলো ট্যাগ জাস্ট জায়গা বরাদ্দ করে। তার ভিতরে হেডিং একটা ট্যাগ আছে। আচ্ছা, এবারে ধরেন, সরি হেডিং না, আমি ভুল বলছি, সাজেশন দেয় না, হেডার, হেডার। আর একটা আছে ফুটার, এই দুটো আপনারা চেনেন। ন্যাব নামে একটা আছে, ডিবের মতোই। মেইন নামে একটা আছে, সেকশন নামে একটা আছে, অ্যাসাইড নামে একটা আছে, আর্টিকেল নামে একটা আছে, আর কি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। সবগুলো আছে ডিবের খালাতো ভাই। ডিব যে কাম করে হেও সে কাম করে। হ্যাঁ, তবে এগুলো সব আসছে হচ্ছে HTML5 ভার্সনে। আমরা যেহেতু HTML5 ভার্সন ব্যবহার করতেছি, সবগুলো ব্যবহার না করলেও কিছু কিছু ব্যবহার করাটা হচ্ছে একটু দেখতে ভালো লাগে। মানে আমাদের HTML কোডের ভিতরে একটু HTML5 ফিল আসে আর কি। না করলে কিছু আসে যায় না, করাটা ভালো। যেহেতু HTML5 ব্যবহার করতেছি, HTML5 এর কিছু ফ্লেভার আমরা নিয়ে আসতে পারি, তাই না? এখন আসেন এই হেডিং, একদম ওয়েবসাইটের প্রথম যে সেকশনটা, সেটা তো আমরা হেডিং সেকশন বলি। তো সেই হিসাবে HEADER হেডার নামটা চেঞ্জ করে আমরা ডিবের পরিবর্তে দেবো কি হেডার, ব্যাস শেষ। আমরা যেখানে লিস্ট ব্যবহার করব, লিস্ট ইউএল ব্যবহার করব, ইউএল এর আগে যদি ডিপ থাকে সেই ডিপটাকে পরিবর্তন করে দেবো হচ্ছে ন্যাব। ক্লিয়ার ভাই? নেভিগেশন, ন্যাব মানে হচ্ছে নেভিগেশন। তাহলে এই যেখানে ইউএল ব্যবহার করব, সেই ইউএল এর ঠিক আগে আমরা ব্যবহার করব হচ্ছে ন্যাব। না ব্যবহার করলে কিছু আসা যায় না, যদি ভুলে যান কোনো আপত্তি নেই। এটা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ডের ভিতরেও পড়ে না, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। তবে শর্ত হচ্ছে, যদি আপনি ন্যাব ব্যবহার করেন তার ভিতরে ইউএল থাকতে হবে, না হলে ন্যাব কাজ করবে কিন্তু আপনার কোডটা নন স্ট্যান্ডার্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি ন্যাবও ব্যবহার করবেন, ভিতরে ইউএল দেবেন না, এটা হবে না। যদি ন্যাব ব্যবহার করতে হয় ভিতরে ইউএল দিতে হবে, আর না হলে আপনি ডিপ দিয়ে কাজ চালান, সমস্যা নাই। ডিবের ভিতরে ইউএল দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যাবের ভিতরে ইউএল না দিলে অসুবিধা আছে। ক্লিয়ার ভাই? আচ্ছা, আর আরেকটা ছিল হচ্ছে সেকশন। সেকশনের ভিতরে একটা হেডিং ট্যাগ থাকা লাগে, না হলে আবার সেকশনটা নন স্ট্যান্ডার্ড হয়ে যায়। খুব ভালো। এবার আমরা আসি এখানে কাজ আরম্ভ করি। আমি এখান থেকে হেডিংটাকে ধরি প্যারেন্ট হিসাবে, ডট হেডিং। আমি আজকে আপনাদেরকে একটু নেস্টিং আকারে কোড করে দেখাবো। ক্লাস নেম যা মনে চাই দিলাম, আর হেডিং দিলাম, হেডার দিলাম। আচ্ছা, হেডার দিলে মানে বেশি বেশি মানানসই নামটা হয়, হেডিং না। হেডার নামটা দিলে মানানসই হয়, হেডিং মানে তো একটা হেডলাইন, আর এটা সেকশনের নাম, সেকশনের নাম হেডার হওয়াটাই উচিত। হেডার হওয়াটাই উচিত, তাহলে অর্থের সাথে মিল থাকে। আচ্ছা, আমি আজকে একটু নেস্টিং আকারে কাজ করে দেখাবো। নেস্টিং আমি দেখাইছিলাম আমাদের, নেস্টিং মনে আছে? এই নেস্টিংটা আসছিল SCSS থেকে। ধরেন আপনার এই যে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে এ, এটা ধরার জন্য আমরা কি করি, ইউএল এলআই এ এভাবে লিখি না? এভাবে এটাকে এভাবে লেখা যায়, ইউএল এলআই এ। মনে আছে এভাবে দেখাইছিলাম? বোঝেন নাই মনে হয়। এটা ফায়দাটা কি আগে দেখাই, এটার ফায়দাটা আগে বোঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি ধরেন কিছু আজারে কোড করি, যে কোডের সাথে আমাদের ওয়েবসাইটে কোনো সম্পর্ক নেই, এমনি জাস্ট কোড করি, হ্যাঁ, বোঝার খাতিরে। ধরেন আমি ইউএল নিলাম, এখানে কোড করলাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স
ফ্লেক্স, র্যাপ, র্যাপ ইত্যাদি ইত্যাদি। আবার আমি এখানে বললাম ইভেল এলআই, এটাকে আমি প্যাডিং দিলাম, ধরেন প্যাডিং দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এরপর একটা মার্জিন দিলাম উপরে নিচে 0, ডানে বামে 5 পিক্সেল ইত্যাদি ইত্যাদি। এবার আবার আমি বললাম যে ইভেল এলআই এই, একে বললাম টেক্সট ডেকোরেশন, নান, কালার, রেড ইত্যাদি ইত্যাদি। এরপরে ধরেন কথার কথা, মাঝে মাঝে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে স্প্যানও থাকে, তাই না? এই যে এটা আই, আই ট্যাগ থাকে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আই থাকে মাঝে মাঝে, থাকে না এরকম? মাঝে মাঝে আইকন থাকে না? সেই হিসেবে কি হবে, আমাদেরকে আমরা বললাম ইভেল এলআই এ আই, ফন্ট সাইজ ধরেন 12 পিক্সেল ইত্যাদি। দেখেন আমরা লিখলাম, খুব খুব একটা অসুবিধা নেই, খুব একটা কষ্ট আমাদের হচ্ছে না। সমস্যাটা হচ্ছে কি, এই যে ইভেল এখানে লিখলাম খুব ভালো কথা, কিন্তু এইখানে ইভেলটা লিখলাম খামোখা, এখানে ইভেল এলআই লিখলাম খামোখা, এখানে ইভেল এলআই এ পর্যন্ত লিখলাম খামোখা। মানে খামোখা না, আসলে রিপিটেশন হয়ে গেল, আমাদের কাজগুলা রিপিটেড হয়ে গেল না? তো একটা কাজ আমরা দুইবার করবো কেন? আচ্ছা, তো এই কাজটাকে আমরা সহজ করে ফেলবো, আমরা শুধু এইগুলো একটু কম কম করে করব। তাহলে কি করব, ইভেল, ইভেলের ভিতরে ইভেলের কোড গুলো নিয়ে আসি, এগুলোকে এখান থেকে কোড করে নিয়ে আসি, প্লাস উল্টো কাজ করি আমি। এরপরে এলআই এর কোড গুলো নিয়ে আসবো। তা আমি করবো কি, এই যে এইটুকে কাট করে বেচারা এর ভিতরে ঢুকাই দিয়ে শেষ, ভিতরে নিয়ে আসলাম। এরপর অ্যাঙ্কর ট্যাগের কাজ, এইটুককে আমি কাট করে এই এলআই এর ভিতরে নিয়ে আসবো। দেখেন তো বোঝেন কিনা? এরপরে আই এর কাজ, আই এতটুকু কাট করে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসবো। এখন আমাদের কোডের পরিমাণও কমে গেল, এখানে এতগুলো লাইন করা লাগলো না, আমাদের মানে সিলেক্টরের পরিমাণও অনেক কমে গেল। এখন এই ইভেল এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এলআই লেখার মানে হচ্ছে সে অটোমেটিক বুঝে নেবে, যেহেতু আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েছে, তার মানে আমার প্যারেন্ট হচ্ছে এই বড় ভাই, আর প্যারেন্টের ভাই বলা যায় না, এর প্যারেন্ট হচ্ছে এটা। আবার অ্যাঙ্কর ট্যাগ যখন আমি এলআই এর ভিতরে লিখলাম, যখন সে বুঝে নেবে যে আমার প্যারেন্ট হচ্ছে এটা, তাই না? আবার এই আই ট্যাগ সে বুঝে নেবে, যেহেতু আই ট্যাগকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি, আই ট্যাগের প্যারেন্ট হচ্ছে এটা। সেটা ক্লিয়ার? এটা লেখাটা একটা ভালো, মানে এটা লিখলে কোডের পরিমাণ কমে যায়, অনেকগুলো ফায়দা আছে এটা করলে, বেশ কিছু ফায়দা আছে, কোডের পরিমাণ অনেক কমে যায়, অনেক কম কোড কম লেখা লাগে। আচ্ছা, তো এই স্টাইলে এখন থেকে আমরা কোড করব, কোনো অসুবিধা হবে বুঝবেন না ইনশাল্লাহ। আগে শুধুমাত্র এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য, এই একটা ফ্যাসিলিটি আর হচ্ছে এই এই একটা ফ্যাসিলিটি ভেরিয়েবল, আর এটাকে বলা হয় নেস্টিং করে লেখা, এই দুইটার জন্য আলাদা একটা কোর্স করতো, এসসিএসএস এর কোর্স, সেখানে এই দুটো বিশেষ করে শেখানো হইতো, বুঝতে পারছেন? এসসিএসএস সেখানে যদি একটু অন্যভাবে করতো, এইভাবে না অন্যভাবে। এখন এই র সিএসএস এর ভিতরে এই সিস্টেমটা নিয়ে আসার পরে এসসিএসএস এর মার্কেট গেছে, কারণ কেউ সেখানে এসসিএসএস, সবাই এখন এই র সিএসএস দিয়ে কাজগুলো করে। তো চলেন আমরা এগুলো করি। তো আমরা কি করব, আমাদের এখন কাজ হচ্ছে খুব বেশি না, এখন আমরা প্রথমে ইমেজের সাইজ নিয়ে একটু কাজ করবো, ইমেজের সাইজ। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটে দেখলাম যে ইমেজের সাইজ খারাপ না, মোটামুটি চলে, যা আছে থাকলে খুব একটা অসুবিধা না, বা আমরা চাইলে একটু কমাও দিতে পারি। তো আমি করলাম কি, হেডারের ভিতরে আপাতত এটাকে এভাবে ফাঁকা রাখি, আমি লোগোটাকে ধরি, ডট লোগো, এই লোগোর ভিতরে আছে কি আইএমজি, তাই না? এই লোগোর ভিতরে এই যে একটা ইমেজ আছে, আমি অ্যাঙ্করটা ছাড়া শুধু সরাসরি ইমেজটাকে ধরলাম। তো ইমেজটাকে আমি বললাম যে ভাইজান ম্যাক্সিমাম উইথ হয়ে যাবা হচ্ছে 100 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ বললাম, মানে এর থেকে বড় তুমি হইতে পারবা না। লোগোর ক্ষেত্রে এইভাবে ম্যাক্সিমাম উইথ দিয়ে কাজ করাটা স্ট্যান্ডার্ড। কেন? কারণ হচ্ছে কেউ যদি এর থেকে ছোট লোগো দেয়, কোনো সমস্যা আছে? আমার ডিজাইন ভাঙবে? কিন্তু ডিজাইন ভাঙবে কখন? যখন বড় বিশাল বড় একটা লোগো দিয়ে দেয়, তখন ডিজাইন ভাঙে। তা আমি বললাম কি যে ভাই তুমি যত বড়ই লোগো দাও না কেন, তোমার লোগো সর্বোচ্চ এতটুকু বড় হইতে পারবে,
তবে প্রয়োজনে এর থেকে ছোট হইতে পারে, কোনো অসুবিধা নেই। এই কারণে আমি ম্যাক্সিমাম উইথে কাজ করব। তো লোগোটা মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে, আমরা আর একটু বড় করি, 130 পিক্সেল দিয়ে দেখি তো কেমন দেখায়। চলে, এটা নিয়ে এখন কাজ করবো, এটা নিয়ে। তো এইখানে লোগোর কাজ শেষ। আমরা লিস্টটাকে ধরি, ডট লিস্ট টাকে ধরলাম। খুব ভালো করে খেয়াল করেন এখন কি করতেছে, আমি লিস্টটাকে ধরলাম। লিস্টের ভিতরে আমি সরাসরি অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে কাজ করতে পারি না, অন্যগুলোকে ধরলাম না, সরাসরি অ্যাঙ্কর ট্যাগ ধরে আমি কাজ করলাম। তো অ্যাঙ্কর ট্যাগ ধরে কাজ করা, এভাবে তো কাজ করা যায়। আমি ওই যে বলছিলাম প্যারেন্ট চাইল্ডের মাঝখানে সিলেক্টরকে বাদ দিয়েও তো কাজ করা ধরা যায়, মনে আছে তো? অ্যাঙ্কর ট্যাগটা ধরলাম, ধরে আমি এখানে সিম্পল কিছু কাজ করব। আমি এখানে ধরেন কি করতে পারি, এই যে একটা মার্জিন দেওয়া আছে, এই মার্জিনটা আমরা ক্রিয়েট করে দিই। আমি এখানে প্রত্যেকটা আইটেমের বামে কিছু মার্জিন, ডানে কিছু মার্জিন দেবো, মানে এখানে এই বামে কিছু মার্জিন দেবো, ডানে কিছু মার্জিন দেবো। তাহলে ডান বাম মিলে প্রত্যেকটা মাঝখানে এরকম লম্বাটা ফাঁকা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো মার্জিন দিয়ে এই কাজটা করি। তো মার্জিন যেহেতু আমি করব, সেহেতু এটা তো নর্মালি মার্জিন নাও পাইতে পারে, ঝামেলা করতে পারে, সে কারণে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে নেই, বুঝতে পারছেন? অ্যাঙ্কর ট্যাগ ঝামেলা করে না মার্জিন প্যাডিং নিয়ে, ইনলাইন ব্লক করলাম, ভাই তুমি কোনো ঝামেলা টামেলা করো না। তো মার্জিন উপরে নিচে দরকার নাই, ডানে বামে ধরেন আমি 6 পিক্সেল করলাম, তো ডানে বামে 16 পিক্সেল হয়ে যাবে আর কি। খারাপ না, মোটামুটি চলে, চলে না? আচ্ছা, এবার আমরা কালার ইউজ করব। কালার, এই যে দেখেন কালার গুলা। এখন আমাকে বলেন সরাসরি আমাকে কালার এখানে ব্যবহার করাটা কি ঠিক হবে? এভাবে করা যায়। আমি এখানে চাইলে এভাবে কালার ভেরিয়েবলতে কালার ইউজ করতে পারি না? ভেরিয়েবল আমি এটা করব না, এটাকে না করে এই যে আমি হেল্পার ক্লাস বানায় রাখছিলাম না, টেক্সট প্রাইমারি, এইটাতে কাজ চালাবো, টেক্সট প্রাইমারি দিয়ে। তো আমি এই ক্লাসটা কপি করি, ক্লাসটা কপি করে এই যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলো অ্যাঙ্কর ট্যাগকে আমি ধরি, ক্লাস টেক্সট প্রাইমারি। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। রিলোড করি তো, আরে প্রাইমারি চলে আসছে কেন? প্রাইমারি হবে না, এটা হচ্ছে আপনার প্রাইমারি না, এটা হচ্ছে বডি কালার, বডি, যে বডি কালারটা হবে, বডি কালার। তো আমি সেই হিসাবে একটা ক্লাস আর একটা অ্যাড করি, আমি বললাম যে টেক্সট বডি। তো এখানে কালার হবে হচ্ছে ভেরিয়েবল বডি কালার। তো এখানে টেক্সট প্রাইমারির পরিবর্তে আমি এখন করে দেবো টেক্সট বডি। হ্যাঁ, এবার ঠিক আছে, বুঝতে পারছেন না ভাই? একটা ক্লাস দিয়ে আমি কত কাজ চালাই ফেললাম, সব জায়গায় এখন এটা ব্যবহার করব। এবার এটা নিয়ে কাজ করার পালা, এটা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এখানে একটা একটা একটু ডিফারেন্স আছে, একটা ডিফারেন্স আছে। তো বেচারা ডিফারেন্স যেহেতু আছে, এটা ক্লিয়ার করার, এখন এই আমরা এখানে একটু অন্যভাবে ধরবো এটাকে। হ্যাঁ, সেটা বলবো কি যে ইভেলের ভিতরে যে এলআইটা আছে, সেই এলআই এর ফার্স্ট চাইল্ড যেটা, সেই ফার্স্ট চাইল্ডের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা, সেই অ্যাঙ্কর ট্যাগের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু করে রাখি। তো সেই হিসাবে আমি এখন এই লিস্টের ভিতরে তো ইউএল আছে তাই না, ইউএল, তার ভিতরে এলআই আছে, এরকমই তো। এখানে বললাম ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, সেই অ্যাঙ্কর ট্যাগটার কালার হয়ে যাবে ভেরিয়েবল প্রাইমারি কালার। দেখেন তো বুঝলেন কিনা? লিস্ট, লিস্ট কোনটা? এই যে ন্যাপটা, এই লিস্ট, এর ভিতরে ইউএল, এই যে ইউএলটা, ইউএল এর ভিতরে এলআই, মানে এই সবগুলো এলআই। সে এলআই থেকে ফার্স্ট চাইল্ড, মানে এই প্রথমটা, প্রথম এলআইটা, এর ভিতরে ঢুকে বললাম অ্যাঙ্কর ট্যাগ। তার মানে এলআই তে কোনো কিছু করবে না, ভিতরে অ্যাঙ্কর ট্যাগটা ধরবে, ধরে কি করবে, কালারটাকে প্রাইমারি কালার করে দিবে। আর রিলোড করি, করছে। আর একটা কাজ হবে, সেটা হচ্ছে ফন্টটা যে বোল্ড হয়ে যাবে, ফন্ট, ফন্ট বোল্ড না? আচ্ছা, তো ফন্ট যদি বোল্ড হয়ে যায়, তাহলে এখানে আমি বলবো ফন্ট ওয়েট
ওই যে 700। বাকি ফন্ট ওয়েটের ক্ষেত্রেও এটা যেহেতু আমরা নানান জায়গায় ব্যবহার করব, সেহেতু এখানে এটাকে ভেরিয়েবলের ভিতরে নিয়ে রাখা তো উত্তম না। কখনো চেঞ্জ করার প্রয়োজন হলে জন্য একবারে চেঞ্জ করতে পারি। আল্লাহ জানে বুঝতেছেন কেন। আচ্ছা, আমরা এখানে বললাম যে ফন্ট নরমাল, ঠিক আছে না? এখানে ফন্ট ওয়েট যখন নরমাল হবে, তখন ফন্ট নরমাল যখন হবে এর ভ্যালু হয় কত? 400। আর একটা করলাম যে ফন্ট বোল্ড, এর ভ্যালু হয় হচ্ছে 700। তো সেই হিসাবে আমি বডিকে বলে দিলাম যে ভাইজান তোমার ফন্ট ওয়েট হবে ভেরিয়েবল ফন্ট নরমাল, বলে দিতে পারি। আর এইখানে যে জিনিসপত্র আছে তাকে বলে দিলাম ফন্ট ওয়েট ভেরিয়েবল ফন্ট বোল্ড, বলতে পারি না? ঠিক একই ভাবে এই জায়গায় 700 পরিবর্তে বলে দিলাম ভেরিয়েবল ফন্ট বোল্ড। দেখেন তো ঠিক আছে কিনা। ধরেন এটা কেন করলাম, এটা না করলে তো পারতাম, কিন্তু করতে হবে কেন? কারণ এই যে দেখেন, এই যে ফন্ট বোল্ড তো হচ্ছে 700-তে, 700-তে বোল্ড হচ্ছে না। কোন কারণে কোন ক্লায়েন্ট বললো কি ভাই আমাকে ফন্টটাই চেঞ্জ করে দাও, আমি ফন্ট চেঞ্জ করে ফেললাম, এমন একটা ফন্ট আনলাম যে ফন্টের বোল্ডের ভেরিয়েশন আছে 600, তখন কি আপনার সব চেঞ্জ করা লাগবে না? নিচে নেমে নেমে সব চেঞ্জ করা লাগবে না? আর সেটাকে যদি আপনি ভেরিয়েবলের ভিতরে ঢুকাই দেন, ফন্টটা চেঞ্জ করবেন, এইখানে ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, সব চেঞ্জ, সব জায়গা ঠিক। বোঝেন নাই মনে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে কৌশল, বা এটা হচ্ছে আপনার কোডের পরিমাণ অনেক অনেক কমায় দেবে, অনেক কমায় দেবে, অনেক কমায় দেবে। হ্যাঁ, করতে পারেন। আমরা কোড গুলো একটু কমায় 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 রাখতেছি। অ্যাঙ্কর ট্যাগের আলাদা ক্লাস আমরা দিব না, এখানে দিব না কেন? এখানে একটা ভালো প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়ে দিই। এই যে এইখানে এলআই এর ভিতরে যতগুলো আইটেম আছে না, সবগুলো আইটেমকে একটা কমন রাখবেন, সেম রাখবেন। এটাকে বলা হয় ডেভেলপার ফ্রেন্ডলি কোড। কারণ হচ্ছে আপনার ডেভেলপার যখন এই কোডটা নিয়ে ডেভেলপ করবে, তখন সবগুলো ফালাই যে একটা আইটেম রাখবে, বুঝতে পারছেন? একটা আইটেম রেখে সে একটা আইটেমকে একটা কমান্ড দিয়ে রিপিট করবে, সে এই আইটেমটা ধরবে, ধরে বলবে কি তুমি এটা 10টা কপি হও, 10টা কপি হবে। এবারে বলবে প্রথম কপির ভিতরে এটা বসো, দ্বিতীয় কপির ভিতরে এটা বসো, তৃতীয় কপির ভিতরে এটা বসো, চতুর্থ কপির ভিতরে এবার বসো, এরকম কিছু একটা কমান্ড দিয়ে বলে দিবে, এক লাইনের কমান্ড দিয়ে বলে দিবে। তাহলে আপনি যদি এইখানে একটা ক্লাস দেন, কথার কথা এখানে টেস্ট নামে একটা ক্লাস দিলেন, টেস্ট, সে টেস্ট ক্লাস দিয়ে কালার টালার অন্য আদার্স কাজগুলো আপনি করলেন, তাহলে কি হবে? সবগুলোর ভিতরে টেস্ট ক্লাস বসে যাবে না? বোঝেন নাই মনে হয়। এটা একটা বিপদ। এটা, হ্যাঁ, এটা মনে করেন যে এটা না হলেও মানে করা যায়, এটা ডেভেলপার চাইলে এটাকে ম্যানেজ করতে পারে, করতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে করতে পারেন, এটা ডেভেলপারের জন্য সম্ভব এটাকে ম্যানেজ করা, কিন্তু না করাটা উত্তম। এজন্যই বলা হয় ডেভেলপার ফ্রেন্ডলি, ডেভেলপারের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, ডেভেলপারের কাজ কমায় দিতে হবে। ওকে, আপনার এখানে যদি একটা ক্লাস নিয়ে কাজ করা আর সিএসএস এর ভিতরে ক্লাস ছাড়া কাজ করা, খুব একটা ডিফারেন্স, খুব একটা কষ্টকর, প্রায় একই না কোড করার ক্ষেত্রে? এখানে যদি একটা ক্লাস নেম দেন, সেই ক্লাস ধরেও তো আপনার মানে সিএসএস তো করতেই হবে, আবার ক্লাস ছাড়াও আপনি সিএসএস করতে পারতেছেন, তাহলে কেন করবেন ক্লাস দিয়ে যদি ছাড়া করা যায়? আচ্ছা, এই ছোটখাটো টেকনিক অবলম্বন করলেই আপনার কোডের গুণগত মান অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আমরা এটা করলাম, এটাকে করলাম, আমাদের মোটামুটি মাঝের আইটেম কাজগুলো শেষ। এটাকে নিয়ে কাজ করবো। এটাকে আমরা বলছিলাম যে যদিও এটা পাশাপাশি আসছে, তারপর আমরা জোর করে ফ্লেক্স করবো, মনে আছে কেন করব? কারণ আমরা ফ্রেমওয়ার্কের ভিতরে হেল্পার ক্লাস বানাই রাখছি, এখন আমরা জায়গায় অজায়গায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, আমাদের এখন হাতে অনেক ক্ষমতা, এই কারণেই ব্যবহার করবো, আর কোনো কারণ নেই, খামোখা ব্যবহার করবো, মনে চাইছে তাই। তো এই যে করছিও তো, আমরা অলরেডি করছি। এখন আসেন, শুধু তাই না, এই আইকন আর এই যে লেখা, এটাকেও আমরা চাইলে ফ্লেক্স মারতে পারি। বোঝেন নাই? আচ্ছা, এটা পরে করি, একটু কনফিউজ হয়ে যাবেন, এটা পরে করি। আমরা ফার্স্ট অফ অল এটাকে একটা ক্লাস দিই, ক্লাস টেস্ট করে দিই হচ্ছে বডি। আসলে আচ্ছা, এখানে দেখে তো এখানে টেস্ট বডি আছে কিনা, বা অন্য কোনো কিছু আছে কি। আচ্ছা,
এখানে কিছু কাস্টম কোড করতে হবে, কারণ ডিজাইনটা একেবারে ডিফারেন্স, একেবারে অন্য কিছু, অন্যরকম। তো আমরা একটা কাজ করি, এইখানে এটাকে ধরি লিস্ট, আমাদের লিস্টের কাজ শেষ, এটাকে বন্ধ রাখি। এবার আমি বললাম যে বিটিএন এরিয়া, বিটিএন এরিয়া। আমাদের এই হেল্পার ক্লাস আপাতত দুইটা দরকার নাই, দরকার আমরা কেটে দিই, লাগলে পরে আমরা ব্যবহার করে নেব। তো বিটিএন এরিয়ার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, বুঝেন? অ্যাঙ্কর ট্যাগ, প্রথমত অ্যাঙ্কর ট্যাগ ধরে আমি এখানে কিছু কাজ করে ফেলি, কমনলি কিছু কাজ করে ফেলি। সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমরা চাইলে একটা মার্জিন ক্রিয়েট করতে পারি, তাই না? আচ্ছা, না করলাম, আমরা প্রথম ট্যাগটাকে ধরে পরে মার্জিন করে নেবো, না করলাম, জাস্ট করতে পারি বললাম। তো এটা না করলেও অন্তত আমরা দেখতে পারতেছি যে এই এই মানে ফন্টের সাইজটা, এই ফন্টের সাইজটা কিন্তু প্রায় সেম, খেয়াল করছেন? প্রায় সেম। সেই হিসাবে আমরা আনুপাতিক হারে একটা ফন্টের সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ আনুপাতিক দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। এই যে এখানে নিচের দিকে আসেন, এই যেটা হচ্ছে ফন্টের সাইজ, হ্যাঁ, এই যে 15 পিক্সেল, এবং ফন্ট আছে বোল্ড ভেরিয়েন্টে। তো সেই হিসাবে আমরা বলতে পারি ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট আর 700 বলবো, ভেরিয়েবল ফন্ট বোল্ড, তাই না? আচ্ছা, এর একটা সুবিধাও আছে, সুবিধা হলো যে ফন্ট বোল্ড এই কথাটা মনে রাখা সহজ, কিন্তু বোল্ডের নাম্বার কত, 700 না 600, এটা মনে রাখা কিন্তু একটু কষ্টকর, কষ্টকর না? কিন্তু ফন্ট বোল্ড এটা মনে রাখা অনেক সহজ, চাইলে আপনি খাতায় লিখে রাখবেন, বারবার উপরে স্ক্রল করা লাগবে না, খাতায় লিখে রাখবেন বোল্ড কত দিয়েছিলেন, টাচ করে বসাই দেবেন, এখানে শেষ। এতটুকু আমরা আপাতত করলাম। আর কালারটাও আমি আপাতত চেঞ্জ করে বলে দিলাম ভেরিয়েবল, এটা হচ্ছে টাইটেল কালার, একদম ব্ল্যাক যে কালারটা ছিল সেই কালারটা দিয়ে আমরা একটু দেখি যে মোটামুটি ঠিকঠাক মতো আসছে। এইবার আমরা এক একটা করে ডিজাইন করে ফেলি। তো এখানে দ্বিতীয়টা ডিজাইন আগে করি, প্রথমটা ডিজাইন পরে করি, তাহলে আমাদের চোখে তফাৎটা পড়বে, আমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয়টা ডিজাইন আগে করি। এখন দ্বিতীয়টা ডিজাইন করতে গিয়ে আমরা এবার আবার একটু বুদ্ধি খাটাই। কি বুদ্ধি খাটাবো? একটু এটাকে ছোট করি, দেখি যে এই বাটনের মতো কোনো বাটন আমাদের ওয়েবসাইটে আরো আছে কিনা। এই যে একটা, যদিও কালার একটা হালকা ডিফারেন্স, ধরে নিই এক, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আর আমরা কি এটা কমন বানাইতে পারি না? এখন বানাইতে পারি না। তো চলেন কমন বানাই ফেলি, কমন বানাই ফেলি। তো কমন বানানোর জন্য আমরা উপরে সব কমনের কাজ উপরে থাকবে, হ্যাঁ। এবার এটাকে নাম দেবো হচ্ছে বিটিএন, সরি, প্রাইমারি, বিটিএন প্রাইমারি, হ্যাঁ। তো বিটিএন প্রাইমারিকে আমরা কি কি কাম করতে পারি দেখি তো। আহ, এখানে দেখেন অল্টার চেপে, আপনি যদি একটু উপরে উপরে কার্সর ধরেন, অল্টার চেপে, হ্যাঁ, প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, লেখাটাকে বাইরে ক্লিক করি, কন্ট্রোল চেপে লেখাটাকে সিলেক্ট করবেন, অল্টার চেপে মাউসটা একটু নাড়াচাড়া করবেন, তাহলে দেখেন ও যে আপনার প্যাডিং দেখা যাচ্ছে, উপরে 18, নিচে 18, বামে 29, ডানে 27, মানে যে ডিজাইন করছে তার মাথা ঠিক ছিল না, নাহলে ডানে আর বামে উল্টো পাল্টা করলো কেন? তা আমি উপরে নিচে 20 দিয়ে দিই, ডানে বামে 30 দিয়ে দিই, সমস্যা? আচ্ছা, তো এখানে প্যাডিং করে দেব উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল, ও যে সেই প্রাইমারি কালার। এবারে টেক্সটের কালার, কালার টেক্সটের কালার কি হবে? হোয়াইট। হোয়াইট তো আর সাধারণত কেউ চেঞ্জ করে না, চেঞ্জ করে? সব দুনিয়া সব সাদাটা কালো বানায় দাও, কালার সাদা বানায় দাও, কেউ মনে হয় করে না। আচ্ছা, ধরলাম যে কোনো পাগলা পাগল টাগল থাকতে পারে, করলেও করতে পারে। তা আমি এখানে বললাম যে হোয়াইট কালার করে দিলাম, ভেরিয়েবলের ভিতরে রাখলাম, দেখ তারাও খুশি আমরাও খুশি। তো এখানে কালার ভেরিয়েবলের ভিতরে বললাম যে হোয়াইট কালার, কোনো অসুবিধা নেই, একই তো কথা।
এতটুকু লিখে আমি যদি রিলোড করি, একটা আমাদের হেল্পার ক্লাস তৈরি হয়ে গেছে। আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে একটু বর্ডার রেডিয়াস আছে। কন্ট্রোল চেপে এখানে ক্লিক করি, এই যে এখানে যদি একটু দেখি কোথাও, এই যে এখানে এই যে কর্নার রেডিয়াস, হ্যাঁ 8 পিক্সেল দেওয়া আছে। তো সেই হিসাবে আমি বলে দিলাম বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গা লাগবে। এই দেখেন নিচের গুলো তো বর্ডার রেডিয়াস আছে। ও দা, এই যে আছে না বর্ডার রেডিয়াস, সবগুলোতেই আছে। এখন আসেন, এটাকে ধরলাম তো ভালো কথা, আসে নাই তো, আপাতত আসবে না, কারণ এটাকে আমরা ব্যবহার করিনি। অনেক কাহিনী করার পরে জাস্ট এই জায়গা আমরা ক্লাস করলাম বিটিএন প্রাইমারি। এক প্রাইমারিতে আমরা সব জায়গায় কাজে লাগাবো। ভিতরে কালারটা আসে না কেন? এই যে এখানে কারণে আসে নাই। হ্যাঁ, এই যে এখানে কালার দিয়েছিলাম, এটা কারণে আসে নাই, কারণ আমি এখানে হেডার, তার ভিতরে বিটিএন এরিয়া, তার ভিতরে এনকর ট্যাগ, অনেকগুলো সিলেক্ট কর, অনেকগুলো ডিপ সিলেক্টর, মানে অনেকগুলো সিলেক্টর দিয়ে যখন আমরা কালার দিলাম, তখন এই কালারের শক্তিশালী হয়ে গেল না সিলেক্টরটা, যে কারণে এটা পাচ্ছে, আগেরটা আমাদের প্রাইমারিটা পাচ্ছে না। এটাকে রিমুভ করে দিই, তাহলে পাবে, আশা করা যায়। পাইছে। এখন এই বেচার উপরে চলে গেল, এই বেচার নিচে চলে আসলো। ওই যে বলছিলাম যদি অ্যাঙ্করটা পাশাপাশি আসে, কিন্তু ঝামেলাটা থেকে যায়, থেকে যায় না, সে ঝামেলা। এখন মাছ বরাবর আনার জন্য আমাদের হাতে অনেক ক্ষমতা আছে, আমরা এটা করতেই পারি। এই জায়গায় কি জানি করতে হবে, আইটেম আইটেম সেন্টার না কি জানি বানাইছিলাম, দেখি তো। ও অ্যালায়েন্স সেন্টার, আইটেম সেন্টার, অ্যালায়েন্স সেন্টার চলে আসছে। এখন মাই অ্যাকাউন্ট নিয়ে আমরা একটা কাজ করি। এটা তো এইটা একটা, তাই না? এখন দেখি তো এই ট্যাগটাও কমন বানানো যায় কিনা, যত কমন তত আমাদের লাভ। না, এটাকে মনে হয় আর কোথাও ব্যবহার ট্যাবহার করে নেই এক জায়গায়। এটাকে কমন আর করার দরকার নেই। কমন যদি না করার দরকার হয়, তাহলে আমরা আবার এখানে চলে আসি, অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, নর্মালি অ্যাঙ্কর ট্যাগটা আমরা দিয়ে দিলাম, দুটি অ্যাঙ্কর ট্যাগে সিএসএস গুলো পাইলো, আর নিচে এসে এইভাবে আমরা ধরবো এ ফার্স্ট স্টাইল, মনে আছে তো? তার মানে প্রথমটা ধরবে, শুধু প্রথমটা। ফার্স্ট স্টাইলে সবকিছু ঠিকঠাক মতো আছে, শুধু কালারটা চেঞ্জ করতে হবে, একটা মার্জিন তৈরি করতে হবে। কালারটা আমি ভেরিয়েবল দিয়ে টাইটেল কালারটা বসাই দিলাম, আর মার্জিন রাইট করে দিলাম ধরেন 15 পিক্সেল। ডিজাইন ক্লিয়ার? এখন আমার কাছে এটা প্যাটার্নটা বেশি মনে হচ্ছে উপরে নিচে, বেশি হয়ে গেছে। বেশ জায়গা আমি 10 পিক্সেল করে দেখি তো কেমন লাগে। কম হয়ে গেছে। এবার মোটামুটি একটু মানুষ মানুষ মনে হচ্ছে আর কি। আচ্ছা, এবার এই যে যে আইকনটা, ডান রাইট আইকনটা একটু বড় বড় মনে হচ্ছে, আইকনটা একটু ছোট করি তো, দেখি কেমন লাগে। তো আমরা এই প্রাইমারির ভিতরে তো আইকন, তো এখান থেকে আইকনটাকে ধরি। ফন্ট সাইজ, আইকনটা যেহেতু ফন্ট সেহেতু ফন্ট সাইজ দিয়ে করি 14 পিক্সেল করে দেখি তো। আর একটু ছোট করি, 12 পিক্সেল। এবার মনে হয় দেখতে আর একটা ভালো লাগতেছে, তাই না? আর একটু ভালো লাগতেছে। ওকে, ডান। অনেক কাজ আমরা করলাম। এখন এগুলোকে হোভার করলেও তো এগুলোর মতো কালার হয়ে যাওয়া উচিত, হোভার করলে। তো হোভার করার জন্য আমরা কোথায় যেতে পারি? লিস্ট, এই অ্যাঙ্কর ট্যাগ, কালার, হ্যাঁ, সবকিছু আমরা করলাম। তো এখানে আমরা বলতে পারি এ হোভার, হোভারের ভিতরে বলতে পারি যে কালার হয়ে যাবে ভেরিয়েবল প্রাইমারি কালার, তাই না? আর এইখানে আমি বলবো যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা আমরা কমনের ভিতরে রাখবো। কেন?
আমরা সাধারণত পুরো ওয়েবসাইটে ট্রানজিশন এক ধরনের দিই, একটা স্টাইলে দিই। আর হঠাৎ করে ক্লায়েন্টের মাথা খারাপ হয়ে গেছে, ভাই আমার ট্রানজিশন লাগবে না, উঠাই দাও, বলতে পারে না। তা বললো যে ট্রানজিশন মানে কম হয়ে গেছে, একটু সময় বাড়ায় দাও। আবার বলতে পারে বেশি হয়ে গেছে, একটু কমাই দাও। তো সব জায়গায় যাই যাই কি আমরা চেঞ্জ করবো? এত ধৈর্য আমাদের আছে? তো এখানে আমরা বললাম যে ধরেন ট্রানজিশন, এখানে বললাম অল ইজ 0.3 সেকেন্ড, আমাদের মতো করে একটা দিয়ে দিলাম। আর সেটা এসে আমরা ইউজ করলাম হচ্ছে যেখানে আমাদের প্রয়োজন সেখানে, এই দেখেন ভেরিয়েবল ট্রানজিশন। এই আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো? হ্যাঁ, আমরা কিন্তু অ্যাডভান্স চলে গেছি সিএসএস এ, অ্যাডভান্স সিএসএস চলে গেছে না? আমরা অ্যাডভান্স কোনো তেমন কিছু শিখতেছি না, কিন্তু ব্যবহার করার কৌশলের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স হয়ে গেছি। ঠিক আছে, আপনারা অ্যাডভান্স সিএসএস এর ক্লাস পাবেন, ভয় নাই। টেকনিক্যাল অ্যাডভান্স, হ্যাঁ, যে অ্যাডভান্স প্রপার্টির ব্যবহারটা আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে দুই তিনটা ক্লাসের ভিতরে আমি দেখাই দেবো, সব অ্যাডভান্স সিএসএস এর বিষয়গুলো আছে। তো আশা করি এবার ট্রানজিশনটা পাবে। পাচ্ছে না? কি অন্যায় করলাম আমরা? ওহো, এখানে কেন দিচ্ছি আমরা? এটা শুধু ফার্স্ট চাইল্ড, শুধু ফার্স্ট চাইল্ডের কাজ করছে, তাই না? আমাদের শুধু ফার্স্ট চাইল্ডের কাজ করার কথা না, আমাদের তো পুরো অ্যাঙ্কর ট্যাগ ধরে কাজ করার কথা। তো এইখানে হবে আমাদের, এখানে এই অ্যাঙ্কর ট্যাগের পরে হবে। আচ্ছা, আমাদের ডিজাইনটা আসলে এভাবে হওয়া উচিত, এভাবে হওয়া উচিত। হ্যাঁ, এভাবে সবগুলো এই অ্যাঙ্কর ট্যাগকে ধরলাম, অ্যাঙ্কর ট্যাগের হোভার ট্যাগে ধরলাম, আর এক্সট্রা একটা ডিজাইন করলাম। এক্সট্রা প্রথমে কমন গুলো করলাম, বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো করলাম, এরপরে এক্সট্রা একটা কাজ করলাম। ওকে, আচ্ছা, তো এখানে হোভার করলাম, এখানে আপনার ট্রানজিশনটা আর এখানে বসবে না, ট্রানজিশনটা বসবে হচ্ছে এইখানে। এবার কাজ করবে, আশা করা যায় এই যে কাজ করছে, দেখছেন? কাজ করছে। এখন যদি আপনি হোভার করার পর এটার মধ্যে বোল্ড করতে যান, তাহলে দেখবেন একটা সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, দেখেন সমস্যা দেখাই। ফন্ট ওয়েট কি জানি ভেরিয়েবল ফন্ট বোল্ড, তাই না? আর এটা যদি আপনার কাছে পছন্দ হয় লাগান, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা এটা সব জায়গায় করবেন না, করলে হবে কি, পাশে যদি জায়গা না থাকে তারপরে ধাক্কা দিয়ে নিচে নামাই দেবে, বুঝছেন? এখানে জায়গা আছে দেখে সে নিতে পারতেছে, সমস্যা নেই। জায়গা না থাকলে কি করতো, ধাক্কা দিয়ে নিচে নামাই দিত। হ্যাঁ, জোরে থাকবে। তো হ্যাঁ, না ওটা কোনো সমাধান নেই। ওটা হ্যাঁ সমাধান আছে, ভুল কথা, সমাধান নাই এটা ভুল কথা, সমাধান আছে। সেটা হচ্ছে ট্রান্সফর্মের একটা প্রপার্টি, ওই প্রপার্টি ইউজ করতে হয়, তখন আর কোনো সমস্যা করবে না। তো ভাই ক্লিয়ার, সবাই বুঝছেন ইনশাল্লাহ? এখানেও একটা হোভার দেওয়া উচিত, যদিও আমাদের হোভার দিতে বলতেছে না, বাকি হোভার দেওয়াটা উচিত। তো সেটা আছে কোথায়? এখানে আছে। তো এখানে আমরা ট্রানজিশন বসাই দিলাম, ট্রানজিশন ভেরিয়েবল ট্রানজিশন। আর এখানে এখানে আমি এই জিনিসটা এভাবে করাটা উচিত না, আমি একটু পরে ঠিক করে দিচ্ছি। হোভার, এমন না? হোভার, তো এটার হোভারের কালার শুধু হয়ে যাবে ভেরিয়েবল প্রাইমারি কালার, বাকি সব ঠিক থাকবে। এই যে। এখন এরকম যদি করি, এই যে উপর থেকে আমরা দেখে আসি হোভার কোথায় ব্যবহার করছে, এই যে এখানে। এরকম যদি আমরা করি তাহলে সেই অ্যাঙ্কর ট্যাগ তো বেচারা আবার আমার লেখাই লাগলো, তাহলে আমার নেস্টেড করে লাভটা হলো কি? আমার তো উচিত এতটুকুকে ধরে কাট করে এর ভিতরে লেখা, তাহলে তো নেস্টেডের পরিপূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারবো। এই বিষয়টা এরকম না? এভাবে লিখলে কাজ করবে না, এভাবে লিখলে দেখবেন কাজ করে না। এই যে কাজ করে না, দেখছেন কাজ করে না। এর কারণ হলো, যখন আপনি এর ভিতরে এভাবে লিখবেন তখন সে ধরে নেবে যে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের চাইল্ড, চাইল্ড ধরে না, চাইল্ড ধরে নেবে। অর্থাৎ আমরা নর্মালি যদি এভাবে লিখতাম, যদি কোনো কারণে ধরেন এলআই এ স্পেস দিয়ে এভাবে লিখতাম,
হোভার, তাহলে কাজ করতো? কাজ করতো না। তখন আমাদের কি করতে হতো, স্পেসটাকে পালাই দিলেই কাজ করতো, বিষয়টা তাই না? তো স্পেস দেওয়ার মানে হচ্ছে প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক। আর এখানে নেস্টেডের ক্ষেত্রে একটা সিলেক্টরের ভিতরে আর একটা সিলেক্টর লেখার মানে হচ্ছে এটা চাইল্ড আর এটা হচ্ছে প্যারেন্ট, অর্থাৎ এটা আর এটার মাঝখানে একটা স্পেস হিসাবে কাজ করে। এই স্পেসটা ফেলাই দেওয়ার জন্য এই ক্লোনের আগে একটা এন্ড সাইন দিতে হয়। বুঝাতে পারছি ভাই? এই এন্ড সাইন যখন দিব তখন দেখবেন কাজ করবে। কাজ করছে, শেষ। তাহলে আসেন, হ্যাঁ হ্যাঁ দিব দিব দাঁড়ান। আচ্ছা, এইখানেও এই কাজ করি, কোথায় যেন হোভার, এই যে হোভার, এতগুলো লাইন আমার আর অতিরিক্ত লেখার দরকার নাই। এটাকে একটা এন্ড সাইন দিয়ে টোটালটাকে কাট করে আমরা এর ভিতরে নিয়ে আসি, শেষ। এটা আরো অনেক ফজিলত আছে, নেস্টেডের অনেকগুলো ফজিলত আছে, দেখেন নি কত সুন্দর কাজ করা যায় এটাকে। আচ্ছা, এবার কোনটাকে দিবেন, এই যেটাকে কি দেওয়া যায় এটাকে বাটনে? সুন্দর লাগবে না? আচ্ছা দাঁড়ান, আমি এটা করি, আমার মতো করে এটা করি, দেখেন তো ভালো লাগে কিনা। আমার মতো এটা করি, এটাকে আমি করে দিই ট্রানজিশন ভেরিয়েবল ট্রানজিশন। আর আমি এখানে একটা বক্স শ্যাডো করি, বক্স শ্যাডো ধরেন 0 0 10 পিক্সেল ভেরিয়েবল প্রাইমারি কালার। প্রাইমারি কালার দিলে সুন্দর লাগবে, বডি কালার দিয়ে দেখি তো। এটা একটা হোভারের মতো আসছে না? আচ্ছা, প্রাইমারি কালার দেখি দেখি তো কেমন লাগে। দেখেছেন এটা শ্যাডো, এই যেটা শ্যাডোর মতো আসছে তো। ওকে, ভালো কথা। তাহলে এই বেচারা শ্যাডোটাকে নরমালি না রেখে এটাকে রাখবো এখন হোভারের ভিতর, তাই না? এন্ড সাইন হোভার। এবার লিখলে তো বুঝবেন আপনারা। আচ্ছা, এর ভিতর ঢুকাই দিই, বিডিএন এর ভিতর নরমালি পাবে না, হোভার করলে পাবে। লোড করি, চলবে? দূর থেকে বোঝা যায়? আচ্ছা, এবার আসেন, এই যে পুরাটা সেকশনের উপরে একটা মার্জিন আছে, পুরা সেকশনের উপরে একটা মার্জিনের মতো আছে, মার্জিনের মতো। তা আমি অনুমান করে নিই বা কল্পনা করে নিই যে এই পুরা সেকশন, আচ্ছা মার্জিনে ধরি, পুরোটা মার্জিন আছে, ভালো কথা। তো পুরা সেকশনটা আছে আমাদের হচ্ছে কোথায় জানি, এই যে হেডার, এই যে এটা। তো এইখানে যদি আমরা লিখি যে মার্জিন টপ ধরেন 50 পিক্সেল, তাহলে পুরা সেকশনের উপর মার্জিন পেয়ে গেল, বেশি হয়ে গেছে। চলে। অথবা এখানে একটা বড় করলাম, বড় বড় করে এই যে একটা বক্স, মানে এটা দিয়ে মানে ই তৈরি করে, বিভিন্ন শেপ তৈরি করে, এইখান থেকে ধরে টান দিয়ে এখানে এসে নামাই দিলাম। দেখেন, খেয়াল করছেন, প্রথম ভ্যালুটা হচ্ছে উইথ, পরের ভ্যালুটা হচ্ছে হাইট। তো উইথ আছে যে 12 পিক্সেল আর হাইট আছে 30 পিক্সেল। তো সেই হিসেবে আমরা 30 পিক্সেল দিতে পারি, মেপে নিলাম আর কি, ঠিক আছে, মেপে নিলাম। ঠিক আছে, এটাকে আবার সিলেক্ট করে ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের হেডিং তৈরি করার পালা। আমি নিয়ত করছিলাম আজকে অর্ধেক ডিজাইন করব, এক সেশন করে আমাদের খবর হয়ে গেছে। করা সম্ভব। এই সেকশন করতে যে আমাদের যে পরিমাণ সিএসএস করছি, এই সব সিএসএস আমাদের অন্য সব সেকশনে লাগবে। এরপরে সেকশন করবো আর সিএসএস ক্লাস বসাবো, হয়ে যাবে শেষ। বুঝতে পারছেন? তো আমার মনে হয় আর সামনে না আগাই।